আসসালামু আলাইকুম। মার্চ ফরওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের বিসিএস প্রার্থী ভাই বোনগণ, বন্ধুরা যারা আছেন, আজকে আমাদের ক্লাসটা শুরু করতে কিছু সময় অলমোস্ট 19-20 মিনিটস দেরি হয়ে গেছে। এটা টেকনিক্যাল কারণে আমরা শুরু থেকেই প্রস্তুত ছিলাম, কিন্তু বিভিন্ন টেকনিক্যালি স্টার্ট করার জন্য আমাদের একটু সময় দেরি হয়ে গেল। আমি আন্তরিকভাবে দুঃখিত এই জন্য। আমরা আজকে ক্লাস করব, আলোচনা করব বাংলাদেশ বিষয়াবলী নিয়ে। যদিও বাংলাদেশ বিষয়াবলী নিয়ে এর আগে বাংলাদেশ বিষয়াবলী সরাসরি কোনো ডাইরেক্ট ক্লাস হয় নাই, মানে সিলেবাস কেন্দ্রিক বা কোর্স প্ল্যান অনুযায়ী আমাদের আশিস কুমার স্যার একটা ক্লাস নিয়েছিলেন বাজেটের উপরে। আর আমরা আজকে চেষ্টা করব বাংলাদেশ বিষয়াবলীর প্রথম ক্লাসটা, অর্থাৎ বাংলাদেশ বিষয়াবলীর শুরুর ক্লাসটা হচ্ছে ইতিহাসের ক্লাস। আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনার জন্য সামনে এগিয়ে যাব। তো আশা করি সবাই শুনছেন, ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, আছেন কিনা সবাই, দেখা যাচ্ছে কিনা। যদি সম্ভব হয় একটু মেসেজের মাধ্যমে, একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কোনো কিছু বুঝতে সুবিধা অসুবিধা হলে বা কোনো প্রশ্ন বা কোনো ক্রি থাকলে সেটা কমেন্টে বক্সে দিলে আমি আশা করে দেখব, দেখা সাপেক্ষে সেটা এবং জানা সাপেক্ষে সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, আশা করি। তো আমরা শুরু করতে পারি তো নাকি? ভয়েস বা আদার সবকিছু ঠিক আছে? আমরা শুরু করতে যাচ্ছি ক্লাস। আপনারা দেখছেন কিনা একটু দেখেন, আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন কিনা। মার্চ ফরওয়ার্ডের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এম ওবায়দুল্লাহ চৌধুরী। আমি আপনাদের বাংলাদেশ বিষয়াবলীর একজন ফ্যাকাল্টি। বাংলাদেশ বিষয়াবলী নিয়ে আপনাদের সাথে আমার কথা হবে, কাজ হবে ইনশাল্লাহ। বাংলাদেশ বিষয়াবলী নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশ বিষয়াবলী, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই শুনতে পাচ্ছেন। হ্যাঁ, একটু আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কাইন্ডলি প্লিজ কমেন্টে একটু জানাবেন। আসুন মায়া ছড়ায় আমাদের স্লোগান, মার্চ ফরওয়ার্ডের স্লোগান। কে কে মায়া ছড়াতে চান, কে কে মায়া ছড়াবেন? যদি চান আপনারাও আসুন মায়া ছড়ায়, এই ডায়ালগের একজন অংশীদার, মার্চ ফরওয়ার্ডের একজন সভ্য, একজন সদস্য, একজন শুভাকাঙ্ক্ষী। প্লিজ এই ক্লাসটা আশা করি আপনাদের বন্ধুদের, ভাই বোনদের যারা শুনবেন, যারা ইতিহাসের ক্লাস করতে চান, আমি এটার পাশাপাশি কিছু পড়ালেখার যে একটা পদ্ধতি সম্পর্ক, টেকনিক সম্পর্ক আপনার সাথে আশা করি শেয়ার করব। তো আপনারা আপনাদের অন্যান্য বন্ধুদের শোনার সুবিধার্থে, দেখার সুবিধার্থে যদি শেয়ার করেন, আপনারাও আসুন মায়া ছড়াইয়ের একজন গর্বিত পার্টনার হবেন এবং আমরাও খুব আনন্দিত হব। আপনাদের কাছে ক্লাসের শুরুতে আমি একটা প্রশ্ন করতে চাই। আজকের আলোচনার শুরুতেই বলুন তো, কোন বিষয়ে বিসিএস প্রিলি, লিখিত ও ভাইভাতে অবশ্যই প্রশ্ন থাকে? আমরা সকলেই জানি বিসিএস পরীক্ষা 3টি ধাপ। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা 200 নম্বরের, বিসিএস লিখিত পরীক্ষা 900 নম্বরের এবং 200 নম্বরের বিসিএস মৌখিক পরীক্ষা থাকে। এই পরীক্ষাগুলোতে কোন কোন সাবজেক্ট বা কোন সাবজেক্ট আছে যেটা প্রিলিমিনারিতেও কন্ট্রিবিউশন আছে, যে বিষয়ের বিসিএস লিখিত পরীক্ষায় কন্ট্রিবিউশন আছে, আবার একই সাথে বিসিএস ভাইভা পরীক্ষায় তথা মৌখিক পরীক্ষায়ও কন্ট্রিবিউশন আছে? যারা জানেন উত্তর করবেন প্লিজ। আপনাদের উত্তরগুলো আমি কমেন্টে দেখতে চাই। আপনাদের উত্তরগুলো দেখতে চাই। কোন কোন বিষয়ে বিসিএস প্রিলিমিনারি, বিসিএস লিখিত এবং বিসিএস ভাইভা পরীক্ষায় প্রশ্ন হয়? যেমন আমাদের একটা সাবজেক্ট আছে বাংলা ভাষা ও সাহিত্য, আমাদের প্রিলিমিনারিতে প্রশ্ন হয় 35 নম্বরের, লিখিত পরীক্ষায় প্রশ্ন হয় 200 নম্বরের, কিন্তু বিসিএস ভাইভা পরীক্ষায় সাধারণত বাংলার উপরে আমরা কোনো মার্কস দেখি না। যদি না কেউ বাংলা ব্যাকগ্রাউন্ড থেকে আসে অথবা বিভিন্ন কারণে ঘটনাক্রমে হয়তো বাংলা বিষয়ে প্রশ্ন থাকতে পারে বা আসতে পারে, কিন্তু সচরাচর বাংলা বিষয়ের ব্যাকগ্রাউন্ডের না হলে বাংলা বিষয়টা আলোচনায় আসে না। ইংরেজি, আমরা জানি ইংরেজি প্রিলিমিনারিতে 35 মার্কস আছে, ইংরেজি লিখিত পরীক্ষায় 200 মার্কস আছে। ভাইবা পরীক্ষায় চাইলেই ভাইবা বোর্ড ভাইবাটা ইংলিশে কন্ডাক্ট করতে পারে, কিন্তু সরাসরি ইংরেজির জন্য সাধারণত তেমন মার্কস বরাদ্দ নাই। এরপর আছে বাংলাদেশ বিষয়াবলী।
বিসিএস পরীক্ষার একমাত্র সম্ভবত সাবজেক্ট যে সাবজেক্টটা প্রিলিমিনারিতে আছে, লিখিত আছে এবং ভাইভাতে আছে। দ্যাট মিনস বাংলাদেশ অ্যাফেয়ার্স সাবজেক্টটি প্রিলিমিনারিতে আছে 30 নাম্বারের, বিসিএস লিখিত পরীক্ষায় আছে 200 নাম্বারের, আবার বিসিএস ভাইভা পরীক্ষায় সাধারণত যে সেগমেন্টগুলো থেকে প্রশ্ন করা হয়, যে বিষয়গুলো থেকে প্রশ্ন করা হয় তার মধ্যে একটি কমন বিষয় থাকে বাংলাদেশ বিষয়াবলী। যেমন আপনারা কেউ কেউ উত্তর করেছেন, আমি দেখলাম ইমরান হোসেন বলছেন বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ, আবার আরেকজন লিখেছেন বাংলাদেশ বিষয়াবলী, একজন ইমরাতুল জান্নাত ইভা লিখেছেন সংবিধান ও মুক্তিযুদ্ধ, এরকম কেউ কেউ লিখেছেন, একজন লিখেছেন কনস্টিটিউশন। আমি বলতে চাচ্ছি আসলে আমাদের যে প্রিলিমিনারি 10টা সাবজেক্ট আছে, প্রিলিমিনারি 10টা সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টটি লিখিত তো আছে, যেমন বাংলাদেশ বিষয়াবলী আছে, বাংলা আছে, ইংরেজি আছে, আন্তর্জাতিক বিষয়াবলী আছে, কিন্তু বাংলায় 200 নাম্বার রিটেন, ইংরেজিতে 200 নাম্বার রিটেন, বাংলাদেশ অ্যাফেয়ার্স 200 নাম্বার রিটেন। আবার যখন এই সাবজেক্টগুলো ভাইভা পরীক্ষায়, মৌখিক পরীক্ষায় আমরা যাই, প্রিলি এবং লিখিত পরীক্ষায় পাশ করে, ভাইভা পরীক্ষায় কিন্তু আবার সরাসরি বাংলা থেকে প্রশ্ন তেমন হয় না, ইংরেজি থেকে প্রশ্ন সচরাচর হয় না, যদি না ভাইভাতে ইংরেজিতে কন্ডাক্ট করা হয়। কিন্তু বাংলাদেশ বিষয়াবলী এমন একটি সাবজেক্ট যেটা প্রিলিতে আছে, লিখিততে আছে। প্রিলিমিনারি হচ্ছে 30 মার্কস, লিখিত পরীক্ষা হচ্ছে 200 মার্কস, আবার ভাইভা পরীক্ষায় হচ্ছে 200 মার্কসের মধ্যে কম বেশি 50 মার্কসের প্রশ্ন হয়ে যায় আপনার বাংলাদেশ অ্যাফেয়ার্স কেন্দ্রিক, যেমন মুক্তিযুদ্ধের প্রশ্ন, যেমন সংবিধানের প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স, বাংলাদেশের চলমান যে পরিস্থিতি সেটার উপরে প্রশ্ন, এই বিষয়গুলো নিয়ে আমরা দেখেছি যে 1/4 প্রশ্ন সাধারণত দেখা যায় বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে হয়। দ্যাট মিনস আমরা আমাদের আজকের যে আলোচনা টপিক বাংলাদেশ বিষয়াবলী, সেই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের প্রিলিতে আছে, লিখিত পরীক্ষায় আছে এবং ভাইভা পরীক্ষার জন্য আছে। সুতরাং এই বিষয়টি যারা শুনছেন আমাদের বন্ধুরা, তাদের সবাইকে বলবো এই বিষয়টি আপনারা বিশেষ একটু লক্ষ্য রাখবেন। আমরা পরবর্তী আমাদের স্লাইডে চলে যাই। আমাদের বাংলাদেশ বিষয়াবলী প্রিলিমিনারিতে কত নাম্বার প্রশ্ন থাকে? যারা এতক্ষণ উত্তর দিয়েছেন, মানে কোন সাবজেক্টে প্রিলিমিনারিতে প্রশ্ন হয়, লিখিতে প্রশ্ন হয় এবং ভাইভা মৌখিক পরীক্ষায় প্রশ্ন হয়, এটার পর আমরা দেখেছি বাংলাদেশ অ্যাফেয়ার্স হচ্ছে এমন সাবজেক্ট যেটা নিয়ে প্রিলিমিনারিতে প্রশ্ন হয়, লিখিত পরীক্ষায় হয় এবং ভাইভাতে হয়। পরবর্তী আমাদের প্রশ্নটা হচ্ছে আপনাদের কাছ থেকে, বন্ধুরা যারা শুনছেন, বাংলাদেশ বিষয়াবলী নিয়ে প্রিলিমিনারিতে কত নম্বরের প্রশ্ন থাকে? যারা জানেন প্লিজ আনসার করেন, আমি আপনাদের উত্তরটা দেখতে চাই। আলজাবের হোসাইন 30 মার্কস, এমডি রুবেল সর্দার লিখেছেন 30 মার্কস, আয়েশা মরিয়ম লিখেছেন, আরো যারা আছেন একটু দেখি বলেন তো কত মার্কসের প্রশ্ন হয়। একজন লিখেছেন 20 মার্কস, না হয়নি। এরপর দেখি আলামিন লিখেছেন 30, মাহমুদুল ইসলাম 30, মারুফা বিনতে কালাম, রায়হান আহমেদ 30। হ্যাঁ, আমিও আপনাদেরকে দেখতে পাচ্ছি, আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি, আসলে আপনাদেরকে না। আর যারা আছেন 30 মার্কস, 35 মার্কস লিখেছেন ওয়াসিফ, না ওয়াসিফ, এটা 30 মার্কস হবে। আপনারা তো দেখি তখনই তো একটা বিষয় জমে যায় যখন একেবারে অজানা থাকলে সেটা নিয়ে আমাদের কৌতূহল থাকে না। যদি ভাষাও কিছু আমাদের জানা থাকে সেটা নিয়ে কথা বলতে, সেটা নিয়ে শেয়ার করতে, আলোচনা করতে আমরা অনেক বেশি কমফোর্ট ফিল করি। যাই হোক, আমি আপনাদেরকে তাহলে আমরা একটু উত্তরটা একটু মিলিয়ে নিই, আমাদের সাথে একটু খেয়াল করেন। না বাংলা 35, বাংলাদেশ অ্যাফেয়ার্স 30, ওকে ভেরি গুড। বাংলাদেশ বিষয়াবলী প্রিলিমিনারিতে কত নাম্বারের প্রশ্ন থাকে আমরা একটু দেখে নিই। আমাদের পরবর্তী স্লাইডে আপনারা একটু দেখেন, পরবর্তী একটা প্রশ্ন, এটার উত্তর আপনারা দেন, আমি উত্তরটা আপনাদেরকে শেয়ার করব। যাদের হচ্ছে তো খুবই ভালো, যাদের হচ্ছে খুবই ভালো। বাংলাদেশ বিষয়াবলী লিখিত পরীক্ষায় কত নাম্বারে প্রশ্ন হয়? বাংলাদেশ বিষয়াবলী লিখিত পরীক্ষায় কত নাম্বারের প্রশ্ন হয়? একটা জিনিস ভাইয়েরা বন্ধুরা মনে রাখবেন, আমরা যে পরীক্ষাটা দিচ্ছি বিসিএস পরীক্ষা, সেই বিসিএস পরীক্ষা শুধু প্রিলিমিনারি পরীক্ষা নয়, শুধু লিখিত পরীক্ষা নয়, শুধু ভাইভা পরীক্ষা নয়, এটা একটা হোলিস্টিক একটা প্রসেস, এটা হোল এক্সামিনেশন। এখানে প্রিলিমিনারি আছে, এখানে লিখিত আছে, এখানে ভাইভা আছে।
আমাদের মধ্যে অনেকেই আছি যারা শুধু প্রিলিমিনারি ক্যান্ডিডেট হয়ে বসে থাকি, লিখিত পরীক্ষার সময় শুধু লিখিত ক্যান্ডিডেট হই, ভাইবা পরীক্ষার সময় শুধু ভাইবা ক্যান্ডিডেট হই। এগুলো হচ্ছে এক একটা ফেজ, টোটাল বিসিএস পরীক্ষার একটা একটা পর্যায়ে হলো প্রিলিমিনারি, লিখিত এবং ভাইবা। সুতরাং আপনি যদি ক্যাডার অফিসার হতে চান, আপনি যদি সাকসেসফুল হতে চান আপনার বিসিএস জার্নিতে, আপনাকে শেষটা দেখতে হবে। আপনি সর্বশেষ আপনার যে জার্নি এটা কোথায় গিয়ে এন্ড হবে, কোথায় গিয়ে শেষ হবে, সেই বিষয় কিন্তু আপনার জানা থাকতে হবে। না হলে আপনারা দেখবেন অলিম্পিক গেমসে 5টা চাকা থাকে বিভিন্ন কালারের। আমরা যখন ছোটকালে স্কুলে ছিলাম, স্কুলে যখন আমরা দৌড় কম্পিটিশন করতাম বা লাফ দিতাম, জাম্প করতাম, যে কম্পিটিশন করতাম, আমরা লাফ দেওয়ার যেখানে গিয়ে পড়তাম সেখানে মাটিগুলো খোঁড়াই করে রাখা হতো। কেননা ওখানে গিয়ে পড়ার সাথে সাথে আমাদের পা, আমাদের শরীরের কোনো অংশ যেন ছিঁড়ে না যায়, বেশি ব্যথা না পায়, একটু কমফোর্টেবল সিচুয়েশনে একটু আরামদায়ক করে রাখা হতো মাটিগুলো খোঁড়াই করে। বিসিএস এর পরীক্ষা কিন্তু সেরকম না। এটা প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার পর আপনি থেমে যেতে পারবেন না। লিখিত পরীক্ষা দেওয়ার পর আপনার কাজ শেষ নয়, মৌখিক পরীক্ষা দেওয়ার পর আপনার কাজ শেষ নয়। এরপরও আমাদের কতগুলো পর্যায়ে আছে, সবগুলো পর্যায়ে মিলে যখন আমরা সাকসেসফুল হব, প্রতিটা পর্যায়ে যখন আমরা ওভারকাম করতে পারবো, দেন ফাইনালি হয়তো আমরা রিকমেন্ডেশন পেতে পারি অ্যাজ বিসিএস ক্যাডার অফিসার্স। তাহলে আমরা যারা প্রিপারেশন নিচ্ছি, মনে রাখবেন এখানে আপনাদের জন্য আমার একটা গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে, মনে রাখবেন বিসিএস পরীক্ষা মানে শুধু প্রিলিমিনারি পরীক্ষা নয়, বিসিএস পরীক্ষা মানে শুধু লিখিত পরীক্ষা নয়, বিসিএস পরীক্ষা মানে শুধু ভাইবা পরীক্ষা নয়, সবগুলো পরীক্ষার সম্মিলন হচ্ছে বিসিএস পরীক্ষা। আমাদের কেউ কেউ বলে থাকেন বিসিএস পরীক্ষা অনেক দীর্ঘ প্রক্রিয়া, এগুলো নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলা যায়। একটু মনে রাখবেন বিসিএস প্রিলিমিনারি, লিখিত, ভাইবা, আমরা যখন একটা বিসিএস পরীক্ষা প্রিলি, রিটেন, ভাইবা শেষ করি, তখন পরবর্তী বিসিএস পরীক্ষার প্রায় লিখিত পরীক্ষা আমরা অ্যাপিয়ার করি। দ্যাট মিনস একটা বিসিএস পরীক্ষা দিতে দিতে পরবর্তী বিসিএস পরীক্ষার অর্ধেকের প্রসেস কিন্তু আমাদের শেষ হয়ে যায়, অর্ধেক প্রসেস কিন্তু আমাদের শেষ হয়ে যায়। সুতরাং আপনারা যখন টার্গেট সেট করবেন বিসিএস ক্যাডার অফিসার হওয়ার জন্য, আপনি শুধু প্রিলিমিনারি পরীক্ষা নয়, প্রতিটা সাবজেক্টে, শুধু বাংলাদেশ অ্যাফেয়ার্সে নয়, প্রতিটা সাবজেক্টে আপনি পরবর্তী স্টেপগুলো নিয়ে কাজ করবেন। আপনি পরবর্তী কি পরীক্ষা আছে সেটাও দেখবেন। এটা কেন বলছি, পরবর্তী স্লাইডটা একটু দেখুন, আপনারা আরেকটু ক্লিয়ার হবেন। বিসিএস পরীক্ষায় বাংলাদেশ বিষয়াবলী নিয়ে মৌখিক পরীক্ষায় কত নাম্বারের প্রশ্ন হয়, কেউ কি উত্তর করতে পারবেন? যারা শুনছেন, যারা কমেন্ট করছেন, খুবই ভালো ভালো কমেন্ট করছেন। আনিকা লিখেছেন 20 মার্কস, না। আনিকা আক্তার লিখেছেন লিখিত পরীক্ষায় 200 মার্কস। আলামিন লিখেছেন 200 মার্কস। আল জাবেদ হোসাইন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ফিডব্যাক। আলমগীর হোসেন লিখেছেন 200 মার্কস। হ্যাঁ, স্লাইডটা একটু ফুল স্ক্রিন, অ্যাবাউট 50। মৌখিক পরীক্ষায় আপনারা স্লাইডটা দেখুন, যেই প্রশ্নটা দেখা যাচ্ছে স্ক্রিনে সেটার উত্তর করুন। একজন লিখেছেন 100 মার্কস, 50 মার্কস লিখেছেন। এটা আসলে একটু খেয়াল করেন, মৌখিক পরীক্ষায় স্পেসিফিক্যালি কত নাম্বারের প্রশ্ন হয় কোন একটা সাবজেক্ট থেকে, এই ধরনের কোনো বাধা ধরা নিয়ম নাই। আপনার এই ধরনের কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই যে এত নাম্বারের প্রশ্ন হবে, এত নাম্বারের প্রশ্ন হবে এই জায়গাটা থেকে। তবে আমরা যদি গত 10 বছরে যারা বিসিএস ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করেছে তাদের বিসিএস ভাইবার প্রিপারেশন, বিসিএস ভাইবার প্রশ্নগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, বিসিএস এর প্রশ্নগুলো নিয়ে, বিভাজনগুলো নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি বিসিএস পরীক্ষায় একটা কমন প্রশ্ন সেট থাকে, সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আপনার নিজের সম্পর্কে বলেন, নিজের সম্পর্কে আমাদেরকে জানান, সেটা নিয়ে একটা প্রশ্ন হয়। আবার বিসিএস পরীক্ষায় দেখা যায় ব্যাকগ্রাউন্ড সাবজেক্ট, কোন সাবজেক্টে আপনি লেখাপড়া করেছেন, আপনি কি ইকোনমিক্স থেকে পড়েছেন, আপনি কি ইংরেজি থেকে পড়েছেন, আপনি কি ল সাবজেক্টে পড়েছেন, যে সাবজেক্টে পড়েছেন সেই সাবজেক্ট সম্পর্কে সাধারণত প্রশ্ন হয়। একটু খেয়াল করেন, যারা পরীক্ষার্থী মনে রাখবেন, মার্চ ফরওয়ার্ডে প্রতিজন বিসিএস প্রার্থীকে আমি বলবো, প্রিলিমিনারি আপনার লাস্ট নয়, আপনার লাস্ট হচ্ছে টু বিকাম এ বিসিএস ক্যাডার অফিসার। একজন পরিপূর্ণ ক্যাডার অফিসার হওয়া পর্যন্তই হচ্ছে ইটস ইউর জার্নি, এখানে কিন্তু কোনো জায়গায় ফুল স্টপ নাই। তাহলে আপনি টোটাল প্রসেসটা সম্পর্কে জানেন। আমি আজকে বাংলাদেশ অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছি। আপনারা যখন কোনো সাবজেক্টের সিলেবাস আলোচনা করবেন, কোনো সাবজেক্টে যখন আপনি সিলেবাস পড়বেন, তখন আপনাকে মনে রাখতে হবে আপনি যে কাজটি করবেন সবগুলো সাবজেক্টের প্রিলি, লিখিত, ভাইবার
সিলেবাসটা দেখবেন, বিশেষ করে প্রিলি লিখিত। ভাইবার সিলেবাস আলাদা করে বলা নাই কোনো জায়গায়, মনে রাখবেন। তাহলে আমরা একটা বিষয় দেখলাম, বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে আমরা বলেছি প্রিলিতে প্রশ্ন হয় 35 মার্কসের, লিখিত পরীক্ষা হয় হচ্ছে আমাদের কত 200 মার্কসের। ভাইবা পরীক্ষায় ইন্ট্রোডিউস ইউর সেলফ, ইউর ব্যাকগ্রাউন্ড সাবজেক্ট, কোন ক্যাডারে হতে চাচ্ছেন, কোন ক্যাডার অফিসার হতে চাচ্ছেন, এগুলো কিন্তু বাংলাদেশ অ্যাফেয়ার্স এর অংশ, মনে রাখবেন। আবার এই যে সংবিধান থেকে প্রশ্ন করা হয়, এই যে হিস্ট্রি থেকে প্রশ্ন করা হয়, মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন করা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে প্রশ্ন করা হয়, এই সবগুলো প্রশ্ন কিন্তু বাংলাদেশ অ্যাফেয়ার্স এর বিষয়। মানচিত্র থেকে প্রশ্ন করা হচ্ছে, বাংলাদেশের রিসোর্সেস থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে, এডুকেশন সিস্টেম নিয়ে কথা বলা হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান নিয়ে প্রশ্ন করা হয়। এগুলো সবগুলো হচ্ছে কিন্তু বাংলাদেশ অ্যাফেয়ার্স এর প্রশ্ন। আমরা ধরে নিতে পারি কম বেশি, এটা কিন্তু পার্টিকুলার বা কোনো সুনির্দিষ্ট কোনো কমেন্ট নয়। অন এন অ্যাভারেজ 1/4 কোয়েশ্চেন্স ভাইবা বোর্ডের বাংলাদেশ অ্যাফেয়ার্স রিলেটেড হয়, এটা আপনারা মাথায় রাখবেন। তাহলে পরবর্তী যে ইয়াটা একটু একটু খেয়াল করেন। আমি এখানে আপনাদের জন্য একটা প্রশ্ন করেছি বন্ধুরা, বলুন তো ক্যাডার অফিসার হওয়ার পর পুরো ক্যারিয়ার জীবনে কোন বিষয়ে পড়াশোনা করতে হয়? একটু খেয়াল করেন, যারা শুনছেন, যারা দেখছেন, প্লিজ শেয়ার দিস সেশন। এই ক্লাসটি আপনি শেয়ার করুন। এই ক্লাসে এমন কিছু বিষয় থাকবে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর, তো অবশ্যই বাংলাদেশ অ্যাফেয়ার্স এর পাশাপাশি আপনার এক্সাম অ্যাপ্রোচ সম্পর্কে দুই একটা ছোটখাটো টিপস আমি আপনাদেরকে দিব। আমার ফ্রম মাই লাস্ট 14 ইয়ার্স এক্সপেরিয়েন্স এই ফিল্ডে থেকে কাজ করতে গিয়ে এখান থেকে আমি কয়েকটা বিষয় আপনাদেরকে শেয়ার করব। আপনারা ক্লাসটা আপনাদের টাইমলাইনে প্লিজ শেয়ার করেন, আপনাদের বন্ধুরা দেখতে পারবে, আপনারা নিজেরা টাইমলাইন থেকে পড়ে দেখতে পারবেন। আপনারা অনেক সময় বলেন সেটা হচ্ছে এটা এত নিচে গেছে, খুঁজে পাচ্ছি না কোথায় আছে। যদিও আমাদের ক্লাসে আপনাদের প্রাথমিক দিকে কয়েকটা ক্লাস ইউটিউবে আমরা দিয়েছি, হয়তো আজকের ক্লাসটা ইউটিউবে যাবে, কিন্তু এরপর আপনারা একটু মনে রাখবেন আপনার টাইমলাইনে যদি থাকে আপনি যে কোনো সময় সহজে আপনার টাইমলাইন থেকে গিয়ে দেখে আসতে পারেন। এখন একটু খেয়াল করেন, এই যে স্লাইডে যে প্রশ্নটা আছে, স্ক্রিনে যে প্রশ্নটা আছে, বলুন তো ক্যাডার অফিসার হওয়ার পর পুরো ক্যারিয়ার জীবনে কোন বিষয়ে পড়াশোনা করতে হয়? একজন লিখেছেন বাংলাদেশ বিষয়াবলী ফারজানা, একজন লিখেছেন মানবিক বিষয়, বিপাশা লিখেছেন বাংলাদেশ অ্যাফেয়ার্স, জুলেখান খান বাংলাদেশ বিষয়াবলী, রিপন, জয় বিশ্বাস লিখেছে ক্যাডার সংশ্লিষ্ট, একজন বলেছে নৈতিকতা সুশাসন, না, একজন লিখেছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, না, একজন বলেছে ল। আমি বলি প্রিলিমিনারিতে যে আমাদের সাবজেক্ট, একটু আমার সাথে আমার উত্তরের সাথে আপনাদের ভাবনাগুলো একটু মিলিয়ে নেন। বিসিএস প্রিলিমিনারিতে যে 10টা সাবজেক্টের পরীক্ষা হয়, বিসিএস লিখিত পরীক্ষা হয় 6টি সাবজেক্ট। এই 6টির মধ্যে যে সাবজেক্টগুলো কমন আছে তার মধ্যে আবার ভাইবাতে বললাম কয়েকটা জিনিস সাধারণত প্রশ্ন করা হয়, অন্য কিছু হোক বা না হোক বাংলাদেশ অ্যাফেয়ার্স এর প্রশ্ন কিন্তু সেখানে থাকে। ইফ ইউ বিকাম সাকসেসফুল ইন ইউর বিসিএস জার্নি, আপনি যদি বিসিএস পরীক্ষায় সফল হন, ইন ইউর হোল ক্যারিয়ার লাইফ, সার্ভিস লাইফ, আপনাকে একটা সাবজেক্টের উপর পড়ালেখা করতে হবে, অনলি ওয়ান সাবজেক্ট, অ্যান্ড দ্যাট ইজ বাংলাদেশ অ্যাফেয়ার্স, বাংলাদেশ বিষয়াবলী। ইফ ইউ বিকাম এ বিসিএস ক্যাডার অফিসার, আপনি কিন্তু বাংলাদেশের প্রশাসন ক্যাডারের একজন অফিসার হবেন, আপনি বাংলাদেশের পুলিশ সার্ভিসের একজন অফিসার হবেন, আপনি বাংলাদেশের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের একজন অফিসার হবেন। দ্যাট মিনস আউট অফ দিস 10 সাবজেক্টস ইন ইউর বিসিএস প্রিলিমিনারি সিলেবাস, একটা সাবজেক্ট আছে বাংলাদেশ অ্যাফেয়ার্স, যেটা আপনি বিসিএস ক্যাডার অফিসার হিসেবে সফল হওয়ার পর আপনাকে ফুল ক্যারিয়ার লাইফে আপনাকে যেটা চর্চা করতে হবে। আপনি যদি কলেজের শিক্ষক হন, আপনাকে বাংলাদেশের কোন কলেজের শিক্ষক হবেন। আপনি যদি ইকোনমিক্সের প্রফেসর হন, প্রভাষক হন, আপনি বাংলাদেশের ইকোনমিক্সের বিভিন্ন সূচক নিয়ে আপনার ছেলে মেয়েদের সাথে, স্টুডেন্টদের সাথে শেয়ার করবেন। দ্যাট মিনস আপনার পেনাল কোড, মুক্তিযুদ্ধ ইতিহাস সর্বোপরি না, হ্যাঁ সর্বোপরি বাংলাদেশ বিষয়াবলী। অ্যাজ এ হোল দিস ইজ অনলি দি সাবজেক্ট বাংলাদেশ অ্যাফেয়ার্স, যেটা আপনাকে টোটাল, আপনি 59 ইয়ার্স চাকরি করেন বা এরপরে আবার বিভিন্ন চুক্তিভিত্তিক চাকরি করেন, যাই করেন, ইভেন আমাদের প্রাইম মিনিস্টার কি নিয়ে ডিল করেন, প্রাইম মিনিস্টার তো সিভিল সার্ভেন্ট না, উনি হচ্ছেন পলিটিশিয়ান। প্রাইম মিনিস্টার উনি সারা দিন যে বক্তৃতাগুলো করেন আমাদের পুরো বছর ধরে, উনি যে আমাদের ন্যাশনাল ইভেন্টগুলোতে প্রতিনিধিত্ব করেন, এখানে কিন্তু বাংলাদেশ সম্পর্কে কথা বলেন। আমাদের প্রত্যেকজন সচিব, সেক্রেটারি মহোদয় যারা আছেন, তারা যখন স্পিচ দেন, তারা যখন বিফোর মিডিয়া কথা বলেন, ওনাদেরকে যে প্রশ্নগুলো আমাদের সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করেন সেগুলো হচ্ছে রিলেটেড টু বাংলাদেশ। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ বিষয়ে প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়। সুতরাং আপনারা অনেকেই খুবই নাইস উত্তর দিয়েছেন,
রহমতুল্লাহ বলেছেন থ্যাংক ইউ ভালো লাগছে বলছেন। মোনা ইসলাম বলেছেন বাংলাদেশ বিষয়াবলী। অভিজিৎ বলেছেন বাংলাদেশ বিষয়াবলী, ভেরি গুড থ্যাংক ইউ ভেরি মাচ। শাইরিন রাজ বলেছেন প্রিয় স্যার, থ্যাংক ইউ, আপনি আমার প্রিয় ভাই প্রিয় বোন। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই, একটু সবাই খেয়াল করেন। এবার জেনে নিই, আমি এতক্ষণ আপনাদেরকে প্রশ্ন করেছিলাম বাংলাদেশ বিষয়াবলীতে প্রিলিমিনারিতে কত নাম্বার থাকে, লিখিত পরীক্ষায় কত নাম্বার থাকে, ভাইবা পরীক্ষায় কত নাম্বার থাকে। এবার উত্তরটা আমার সাথে মিলিয়ে নেন। প্রিলিমিনারিতে থাকে 30 মার্কস বাংলাদেশ বিষয়াবলী, লিখিত পরীক্ষায় থাকে 200 মার্কস, ভাইবা পরীক্ষায় ওই যে বলেছিলাম অ্যাবাউট 50, বা আমি আমার মতো করে একটা সাজিয়ে নিয়েছি, সেটা হচ্ছে অ্যাবাউট 50 মার্কসের প্রশ্ন ভাইবা বাংলাদেশ অ্যাফেয়ার্স রিলেটেড হয়ে থাকে। সুতরাং এই সাবজেক্টটি আমাদের গুরুত্বপূর্ণ, মানে মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ, এই ব্যাপারে বলার আর অপেক্ষা রাখে না। এবং যদি আমরা আমাদের এই বিসিএস জার্নিতে সাকসেসফুল হই, অল দি লাইফ মানে কেরিয়ার লাইফ আমাদেরকে সারা জীবন বাংলাদেশ অ্যাফেয়ার্স এর বিষয়গুলো নিয়েই মাথা ঘামাতে হবে, এটা নিয়ে স্টাডি করতে হবে, এটা নিয়েই কাজ করতে হবে। বাংলাদেশের সমাজ উন্নয়নের জন্য, বাংলাদেশের মানুষকে সেবা দেওয়ার জন্য আমাদের কাজ করতে হবে, এটা ক্লিয়ার। এখানে একটু কথা বলে রাখি, প্রিলিমিনারিতে বলছি বাংলাদেশ অ্যাফেয়ার্স 30 মার্কস, আসলে প্রিলিমিনারিতে বাংলাদেশ অ্যাফেয়ার্স হচ্ছে 45 মার্কস, একটু খেয়াল করেন। প্রিলিমিনারিতে সরাসরি বাংলাদেশ অ্যাফেয়ার্স হচ্ছে 30 মার্কস। যারা লিখছেন একটু নোট নিতে পারেন প্লিজ, যদি কাগজ কলম থাকে একটু নোট নেবেন। বাংলাদেশ অ্যাফেয়ার্স এর সরাসরি হচ্ছে 30 মার্কস বা 30 নাম্বার। আবার ভূগোল, বাংলাদেশ ও বিশ্ব, জিওগ্রাফির যে পার্টটা, সেটা 5 মার্কস কিন্তু বাংলাদেশ অ্যাফেয়ার্স এরই অংশ। আবার আমরা যে বলছি নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, মরালিটি, ভ্যালিউজ অ্যান্ড গুড গভর্নেন্স, এই 10 নাম্বারও কিন্তু আমাদের এই যে গুড গভর্নেন্স এর পার্টটা কিন্তু সরাসরি বাংলাদেশ অ্যাফেয়ার্স এর প্রশ্ন। আমরা কিন্তু বাংলাদেশ অ্যাফেয়ার্স এই টপিকগুলো পড়ি, অন্য কোনো সাবজেক্টে নয়। আবার দেখেন বিসিএস লিখিত পরীক্ষায় সরাসরি বলা হচ্ছে 200 মার্কস, কিন্তু আসলে এটা 200 মার্কস না, এটা আমি একটা হিসাব করে দেখেছি 300+ মার্কস কাভার করে হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর সিলেবাস। যারা পরীক্ষা দিয়েছেন, আমার বন্ধুরা যারা শুনছেন, ভাই বোনেরা একটু খেয়াল করেন, বিসিএস লিখিত পরীক্ষায় বাংলা বিষয়ে একটা রচনা লিখতে হয় 40 মার্কসের, এবং এই বাংলায় তিনটা অপশন থাকে, 3টা রচনা। এখানে 2টা অপশন সরাসরি বাংলাদেশ অ্যাফেয়ার্স এর কন্টেন্ট থেকে হয়। দ্যাট মিনস আপনি যদি বাংলাদেশ অ্যাফেয়ার্সটা ভালো করে স্টাডি করেন, বিসিএস লিখিত পরীক্ষায় বাংলার 40 নম্বরের প্রশ্ন সমাধান আপনার হয়ে গেছে। বাংলায় আপনার রচনা পড়ার কোনো দরকারই নেই, আপনি বাংলাদেশ অ্যাফেয়ার্সে যা পড়বেন এখানে গিয়ে আপনি জাস্ট তাই ডেলিভারি দেবেন। এবার আসুন, ইংরেজি পরীক্ষায় আমাদের 50 মার্কসের একটা রচনা লিখতে হয়, এসে রাইটিং আছে। এসে রাইটিং, এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট, কথার কথা, এটা কিন্তু বাংলাদেশ অ্যাফেয়ার্সে আমরা পড়িয়ে থাকি। কথার কথা পদ্মা সেতু, আমরা বাংলাদেশ অ্যাফেয়ার্সে কিন্তু এটা পড়িয়ে থাকি। গুড গভর্নেন্স বাংলাদেশ অ্যাফেয়ার্স এর বিষয়। মিডিয়া ইন এস্টাবলিশিং ডেমোক্রেসি বাংলাদেশ অ্যাফেয়ার্স এর বিষয়। রোল অফ সিভিল সোসাইটি বাংলাদেশ অ্যাফেয়ার্স এর বিষয়। করাপশন বাংলাদেশ অ্যাফেয়ার্স এর বিষয়। দ্যাট মিনস ইংরেজির যে রচনাটা হয়, এসে রাইটিংটা হয় 50 মার্কসের, তাও কিন্তু ঘুরে ফিরে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর বিষয়। এবার আসুন, বাংলা একটা লেটার রাইটিং আছে 15 মার্কসের। ওই লেটার রাইটিং, এটা হচ্ছে সমাজে কোন একটা সমস্যা সম্পর্কে আপনাকে পত্র পত্রিকায় লিখতে বলা হয়, শুধু এডিটর লিখতে বলা হয়, এটাও বাংলাদেশ অ্যাফেয়ার্স এর বিষয়। আবার আসুন, ইংরেজিতে একটা 100 মার্কসের রিডিং কম্প্রিহেনশন হয়, 100 মার্কসের রিডিং কম্প্রিহেনশন। সেখানে কিছু গ্রামাটিক্যাল আনসার করতে হয়, কিছু কোয়েশ্চেন আনসারের উত্তর দিতে হয়, আপনার আছে সামারি রাইটিং আছে, লেটার টু দি এডিটর আছেন। এই যে টপিকটা 100 মার্কসের যে রিডিং কম্প্রিহেনশন, আপনি যদি 35তম বিসিএস থেকে 40th রিটেন পর্যন্ত দেখেন, আপনি দেখবেন অলমোস্ট সব রিডিং প্যাসেজ এসেছে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর কোনো কন্টেন্ট থেকে। 35, 36, 37, 38, 39, 40, 39তম বিসিএস এ ছিল না, লিখিত পরীক্ষা ছিল না। আর 4টা বিসিএস এর 3টা বিসিএস এরই রিডিং কম্প্রিহেনশন ছিল আপনার বাংলাদেশ অ্যাফেয়ার্স এর বিষয়। দ্যাট মিনস বন্ধুগণ, যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশ অ্যাফেয়ার্স বিষয়টি আপনি পড়ার ক্ষেত্রে এটা আপনার একটা প্রাইম সাবজেক্ট, মনে রাখবেন। এটা একটা প্রাইম সাবজেক্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো একটি হচ্ছে আপনার বাংলাদেশ অ্যাফেয়ার্স। সো আমরা পরবর্তী স্লাইডে যাই। প্রিলিমিনারি সিলেবাসে বাংলাদেশ বিষয়াবলীর কয়টি টপিক আছে? যারা পারেন একটু উত্তর করুন। আমি এক্ষেত্রে উত্তর করার জন্য বিশেষ করে এনকারেজ করব আমাদের
প্রিভিয়াসলি এক্সপেরিয়েন্সড যে বন্ধুরা আছেন, যারা এর আগের বিসিএস পরীক্ষাগুলোয় অংশগ্রহণ করেছিলেন, তারা একটু বলুন তো প্রিলিমিনারি সিলেবাসে বাংলাদেশ বিষয়াবলীর যে সিলেবাস আছে প্রিলিমিনারিতে, সেটাতে কয়টি টপিক আছে কেউ কি জানেন? আমি আপনাদের কমেন্টের দিকে তাকিয়ে আছি, কে কি বলছেন? থ্যাংক ইউ ছোট ভাইকে নিয়ে ক্লাস করছেন, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ এভাবে কখনো ভাবিনি। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। একজন লিখেছে 9টি, একজনে লিখেছে 5টি, একজন লিখেছে 9টি, আরেকজন 9টি। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা তো অনেকেই ভালো পড়ালেখা করেন দেখি। আমরা মাঝে মধ্যে যে হতাশ হই, মাঝে মধ্যে যে আমরা নেতিবাচক কমেন্ট করি আমাদের ইয়াং জেনারেশনকে নিয়ে, এটা তো মোটেও ঠিক নয়। আপনারা অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন। জামাল হাজারি লিখেছেন 12, ফারজানা প্রিমা লিখেছেন 9টি। ভেরি গুড। আগে যারা পরীক্ষা দিয়েছেন একটু চেষ্টা করেন, আগে যারা পরীক্ষা দিয়েছেন। সীতা দেবনাথ বলেছেন জানি না স্যার। জানি না যদি উত্তর হয়, আপনাকে তো বলা হয়েছে যারা পারেন তারা উত্তর দিবে, আপনি উত্তর দিচ্ছেন কেন? একটু প্লিজ ইউজ ইউর কমন সেন্স। প্রশ্ন বোঝাটা হচ্ছে পরীক্ষায় ভালো করার অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়, মনে রাখবেন। সেম এজ এবাব, আপনার এভাবে কি আছে আমি তো জানি না রে ভাই। আতিকুল লিখেছে 5টি, সাকিব বুইয়া লিখেছেন 9টি, আরফিন নেজার লিখেছেন 9টি, আমিনুল ইসলাম 9টি, আসলাম আরো টেকনিক্যাল উত্তর দিয়েছে নিয়ারলি 9 টপিক। থ্যাংক ইউ, গুরুত্বপূর্ণ আলোচনা, থ্যাংক ইউ ভেরি মাচ। 9টি, অনেকেই দেখা যাচ্ছে 9টি লিখেছেন। এন্ড ঠিক আছে, একজন লিখেছে রাশিদুল 7টি। না, আমরা একটু খেয়াল করেন, কনক্লুশনে আসি। কয়টি টপিক কি বাংলাদেশ অ্যাফেয়ার্স এর সিলেবাসে থাকে? এটার উত্তর দেওয়ার আগে আমি আপনাদেরকে আবার একটা প্রশ্ন যেতে চাই, আবার একটা প্রশ্নের উত্তর আপনাদের কাছ থেকে চাই। একটু স্ক্রিনের দিকে তাকান। হ্যাঁ, কয়টি এটা আর বলার দরকার নাই, এখন স্ক্রিনের প্রশ্নটার উত্তর দিন প্লিজ। থ্যাংক ইউ মোহাম্মদ কামরুজ্জামান স্বপন। মার্চ ফরওয়ার্ডের সাথে থাকুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। মার্চ ফরওয়ার্ড আপনাদেরকে টোটাল প্রিপারেশনের জন্য, গুছিয়ে দেওয়ার জন্য, কম্প্রিহেন্সিভ ভাবে চেষ্টা করবে। মার্চ ফরওয়ার্ড করছে এবং ভবিষ্যতেও করবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ আলমগীর হোসাইন শুভ। একটু যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার উত্তর দিন স্ক্রিনে। ওই প্রশ্নের উত্তর এখন আর দেওয়ার দরকার নাই। কয়টি টপিক? তারেক আজিজ যেটা সুমন লিখেছেন 16টি। না ভাই, 16টি না। হ্যাঁ, এমডি সাফায়েত, আমার এখন প্রশ্নটি হচ্ছে সফলতার জন্য কোনটি আগে দরকার? আমি কয়টি টপিক, এটার উত্তর আমি আপনাদের কাছে শেয়ার করব, আপনাদের সাথে শেয়ার করব। এর আগে আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। টু বি সাকসেসফুল কোন বিষয়টি আগে দরকার? অ্যাকশন, স্ট্র্যাটেজি, প্ল্যানিং? আপনারা কি করেন আগে? অন্ময় লিখেছেন প্ল্যান, রেশমা লিখেছেন কৌশল, সুমন প্ল্যান, ফারজানা ইসলাম পরিকল্পনা। আমি আর 10 সেকেন্ড আপনাদের উত্তরটা একটু শুনতে চাই। সবে উত্তর দিন, যারা পারেন সবে উত্তর দিন। মনে রাখবেন, উত্তর দেওয়ার চেষ্টা করতে করতে আপনি কিন্তু একসময় সাহসী হয়ে যাবেন। নিজে চুপসে থাকা নয়, নির্জীব থাকা নয়, সরব হন, স্বতঃস্ফূর্ত হন। আমরা আমাদের হায়াতের বয়সসীমার সর্বোচ্চ মানে অ্যাক্টিভ পজিশনে, সবচেয়ে সবল পজিশনে আছি আলহামদুলিল্লাহ। এই যৌবনে আমরা যত বেশি অ্যাকশন, যত বেশি অ্যাক্টিভ হব, তত আমাদের সৌভাগ্যের দ্বার আমাদের জন্য খুলে যাবে, মনে রাখবেন। সো প্লিজ আনসার দি কোয়েশ্চেন। পরিকল্পনা, প্ল্যান, প্ল্যানিং, স্ট্র্যাটেজি। আমি তো ভাইয়া দুইটা উত্তর দিতে বলি নাই, এক অপশন একটাই, একটা অপশনই আপনাকে খুঁজে নিতে হবে। পরিকল্পনা, কৌশল। জহিরুল ইসলাম বলেছেন অ্যাকশন, কাজ। সঞ্চিকা প্ল্যান, পরিকল্পনা। ওকে ফাইন, প্লিজ লুক এট দি স্ক্রিন এবং আমার সাথে একটু মিলিয়ে নিন প্লিজ। সময় মতো পরিকল্পনা, কৌশল, কাজ। একজন বলেছে প্রথমে পরিকল্পনা, পরে কৌশল, পরে কাজ। ওকে ফাইন, আমার সাথে একটু উত্তরটা একটু মিলিয়ে নেন প্লিজ। টপিক হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর 9টি। যারা শুনছো আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার বন্ধুরা যারা শুনছেন, একটু খেয়াল করেন। আপনারা মনে মনে, মুখে মুখে, নিজের কাছে বলেন বাংলাদেশ অ্যাফেয়ার্স এর টপিক হচ্ছে 9টি। আবার একটু বলেন, নিজে নিজে বলেন বাংলাদেশ অ্যাফেয়ার্স এর সিলেবাসের টপিক হচ্ছে 9টি। মনে রাখবেন, প্ল্যান ইজ
মোস্ট ইম্পর্টেন্ট। প্ল্যান যদি আপনার থাকে, দেন আপনি স্ট্র্যাটেজি নেবেন টু সাকসেসফুল, টু বি সাকসেসফুল। প্রথম হচ্ছে আমার পরিকল্পনা, সেকেন্ড হচ্ছে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য আমার স্ট্র্যাটেজি বা কৌশল বা অ্যাপ্রোচ। আপনারা অনেকেই কৌশল বলেছেন, কৌশল হচ্ছে আমার সেকেন্ডে আসবে, ফার্স্ট হচ্ছে পরিকল্পনা। আই হ্যাভ টু সেট মাই প্ল্যান ফার্স্ট, প্রথমে প্ল্যান করতে হবে, প্ল্যানের পরে হচ্ছে আমার কৌশল, দেন হচ্ছে আমার অ্যাকশন। অ্যাকশন এবং কৌশল একসাথে চলতে পারে, কারণ উইদাউট প্ল্যানিং আপনার কৌশল হবে না। কৌশল কেন দরকার? এই যে বললাম টপিক 9টি, বাংলাদেশ অ্যাফেয়ার্স এর সিলেবাসের টপিক কয়টি পরীক্ষায় আসবে না, কিন্তু আপনাকে জেনে রাখতে হবে, মনে রাখবেন। কারণ আপনি যখন জানবেন, আমাদেরকে অনেকেই প্রশ্ন করে, স্যার পত্রিকায় কোন অংশটা পড়বো, কেন পড়বো বুঝতে পারি না, ইংরেজি ডেইলি স্টার কোনটা পড়বো, প্রথম আলোতে কোনটা দেখবো, বা কোন নিউজটা বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট আমরা বুঝতে পারি না। এটা বুঝতে পারার জন্য খুব সহজ একটা নিয়ামক শক্তি হচ্ছে আপনার সিলেবাসটা ভালো করে জানা। আপনি যখন দেখবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাসে কোন একটা টপিক আলোচনা হচ্ছে পত্রিকায়, সাথে সাথে আপনি মনে রাখবেন এটা হচ্ছে আপনার বিসিএস এর সিলেবাসে আছে। আপনি যখন দেখবেন এগ্রিকালচার নিয়ে, ইন্ডাস্ট্রি নিয়ে, বাংলাদেশের পপুলেশন নিয়ে কথা হচ্ছে, আপনি সাথে সাথে এটা লিখে ফেলবেন। রিসোর্সেস নিয়ে কথা হচ্ছে, লিখে ফেলবেন। এই যে আমরা রপ্তানি, রেডিমেড গার্মেন্টস তৈরির ক্ষেত্রে, রপ্তানি ক্ষেত্রে আমরা হচ্ছে নাম্বার 1 আর 2, আমরা সেকেন্ড পজিশনে। আবার বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে ভালো 14টি শিল্প কারখানার 7টি হয়, অর্ধেক হচ্ছে বাংলাদেশের। এগুলো তো আমাদের জন্য শেখার বিষয়, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, জানার জন্য ইম্পর্টেন্ট, তৃপ্তিদায়ক। সুতরাং এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিনা আপনি বুঝবেন যদি আপনার সিলেবাসের গাইডলাইনটা যদি আপনার মাথায় থাকে। আপনি যদি দেখেন যে ওমেন এম্পাওয়ারমেন্টের বিষয় আছে সিলেবাসে, তাহলে আপনি পত্রিকা ওমেন এম্পাওয়ারমেন্টের বিষয়গুলো দেখবেন। আবার যদি আপনি দেখেন যে আমাদের এই যে এখন নোবেল পুরস্কার দেওয়ার একটা সময় চলছে, 13 অক্টোবর থেকে শুরু হয়েছে, এই যে চিকিৎসা বিজ্ঞানে কে নোবেল পুরস্কার পেল, সাহিত্যে কে পাবেন, তারপরে আপনার এটা কি বলে রসায়নে কে পাবেন, ফিজিক্সে কে পাবেন, আমাদের পিসে ক্ষেত্রে কে পাবেন, এই বিষয়গুলো আমার যদি ইম্পর্টেন্ট, সুতরাং এগুলো আপনি কালেকশন করবেন, সেগুলো আপনি নোট নেবেন। তাহলে আমি বলছি, আমার আলোচনায় ফিরে আসছি, খেয়াল করেন, টপিক হচ্ছে 9টি। এই টপিকটা জানা মানে হচ্ছে আপনার এটা, এই টপিক জানাতে হচ্ছে আপনার কৌশল, মনে রাখবেন। এটা হচ্ছে আপনার এক্সাম স্ট্র্যাটেজির একটা অংশ, পার্ট। টপিক গুলোতে আমরা একবার চোখ বুলাই, আপনারা তো শীতে না, আপনারা স্লাইডে পরবর্তীতে দেখে নিতে পারবেন। একটু আমার সাথে মনে মনে বলেন, আপনারা বাসায় পড়তেছেন, নিজের টেবিলে বসে পড়ছেন, আপনারা প্লিজ মুখে মুখে বলুন, আমার সাথে মুখে মুখে বলুন, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। এই জাতীয় বিষয়াবলী একটা এক্সপ্লেনেশন হচ্ছে হিস্ট্রি অ্যান্ড লিবারেশন ওয়ার, বাংলাদেশের কৃষিজ সম্পদ, বাংলাদেশের জনসংখ্যা, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের শিল্প বাণিজ্য, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, বাংলাদেশের সরকার ব্যবস্থা, বাংলাদেশের জাতীয় অর্জন, ব্যক্তিত্ব, প্রতিষ্ঠান, স্থাপনা, পুরস্কার, খেলাধুলা, চলচ্চিত্র, গণমাধ্যম ইত্যাদি সংশ্লিষ্ট বিষয়গুলো হচ্ছে আমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্স এর বিষয়। দ্যাট মিনস সিলেবাসের শুরুতে আপনারা দেখবেন এই টপিকগুলোর আগে একটা লাইন দেখা থাকে সাধারণত, সেটা হচ্ছে বাংলাদেশের এই এই এরিয়াগুলো কভার করবে হচ্ছে সিলেবাস। এই নলেজগুলো সম্পর্কে, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের আইডিয়া আছে কিনা প্রার্থীদের, সেই বিষয়ে পাবলিক সার্ভিস কমিশন আমাদের একটু টেস্ট করে দেখে, পরীক্ষা করে দেখে। 9টা টপিক, এই 9টা টপিকের মধ্যে একটু খেয়াল করেন তো, 1 নাম্বার টপিকে জাতীয় বিষয়াবলী হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। এখানে আমাদের হিস্ট্রি আছে, হাউ বাংলাদেশ ইভলভ, বাংলাদেশ কিভাবে এলো, বাঙালিরা কিভাবে এলো, এবং এই যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পৃথিবীর শ্রেষ্ঠ একটা জাতি, যারা রক্ত দিয়ে, যারা প্রাণ দিয়ে দেশকে স্বাধীন করেছে, পৃথিবীর ইতিহাসে বিরল, প্রায় 195টা মতো দেশ, তার মধ্যে হাতে গোনা 2টা দেশ আছে, মাত্র 2টি দেশ যারা তাদের স্বাধীনতার জন্য দীর্ঘ সংগ্রাম করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর একটা এই শক্তিতে, রাজনৈতিক শক্তিতে, অর্থনৈতিক শক্তিতে বিশ্বের 1 নাম্বার দেশটি, এবং বাংলাদেশ, এগুলো তো আমাদের গর্বের বিষয়, মনে রাখবেন। তো সুতরাং এই যে এখান থেকে হয় 6 নাম্বারের প্রশ্ন, এরপর অন্য যে টপিকগুলো আছে 2 থেকে 9 সবগুলো টপিক থেকে 3 নাম্বারের প্রশ্ন হয়, টোটাল মার্কস হচ্ছে 30। এবার আপনাদেরকে এটা প্রশ্ন করি, প্রশ্ন আপনাদের আবার একটু অ্যাক্টিভ হতে হবে, একটু উত্তর দিতে হবে, একটু খেয়াল করেন, আনসার মাই কোয়েশ্চেন। বাংলাদেশের ইতিহাস আমাদের আজকের যে টপিক, আওয়ার টুডে টপিক ডিসকাশন হচ্ছে বাংলাদেশের ইতিহাস, হিস্ট্রি অফ বেঙ্গল, বাংলার ইতিহাস। আপনারা একটা প্রশ্নের উত্তর দেন, বাংলার ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়?
যারা শুনছেন আমাদের বন্ধুরা, ভাইয়েরা, বোনেরা, একটু উত্তরটা দেন প্লিজ। বাংলার ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়? একজন লিখেছে 5 ভাগে, একজন লিখেছে 6 ভাগে, একজন 2 ভাগ, 3 ভাগ। দুই ভাগ, 3 ভাগ। ত্রিপুরা, সুমন হোসাইন লিখেছেন 3 ভাগে, 3 ভাগে। এম কে ইসলাম 5 সেকেন্ডের মধ্যে দেখি যারা যারা পারেন উত্তর দেন, নিজেকে অ্যাক্টিভ করুন প্লিজ। চোখ থাকবে স্ক্রিনে, কান থাকবে হচ্ছে আপনার আমার মুখের দিকে, আমি কি বলছি আমার ভয়েসের দিকে, আর কলম হাতে ধরা থাকবে, কলম, কলমের নোট নেবেন। সব কাজ একসাথে করেন, দেখেন, শুনেন, ইন্টারেক্ট করেন, মুখে মুখে কথা বলেন, কাগজে লিখেন, কলম চালান, সব একসাথে কাজ করেন। সোহেল রানা 3 ভাগে, রিবাক লিখেছে প্রাচীন, মধ্য ও আধুনিক 3 ভাগে। তাসমিন সাইকি, মুজাহিদুল ইসলাম 3, এমডি নামটা খেয়াল করি নাই, 6 ভাগে। এবার একটু খেয়াল করেন কয় ভাগে ভাগ করা যায়। এখানে একটু কথা বলে রাখি, বাংলাদেশের ইতিহাস, বাংলার ইতিহাস দুটাকে আমরা একইভাবে দেখব। বাংলাদেশ নামটি কিন্তু আগে বাংলাদেশ ছিল না, অনেক নাম বিবর্তনের মাধ্যমে, পরিবর্তনের মাধ্যমে, রূপান্তরের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি। আমি একটু স্টাডি করে দেখেছি, বাংলার নামটি হচ্ছে আরেক বর্ণময়, বাংলার নামটি হচ্ছে আরেক এটা কি বলবো, বহুরূপী একটা নাম। গত 550 বছর আমি দেখেছি বাংলাদেশের নাম প্রায় কত 500 বছরে 7-8 বার পরিবর্তন হয়ে আছে। দ্যাট মিনস ভূখণ্ডের নাম নিয়ত পরিবর্তনশীল। আপনি দেখবেন আমাদের অনেক দেশের নাম আছে যেগুলো আজকে থেকে 30 বছর আগে এরকম ছিল না। আপনারা বিসিএস পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানে শিখেন, এটার পূর্ব নাম কি, থাইল্যান্ডের পূর্ব নাম কি, অমুকে বরিশালের পূর্ব নাম কি, চট্টগ্রামকে প্রথমে কি বলা হয়, ঢাকার পূর্ব নাম কি, জাহাঙ্গীরনগর, এই ধরনের প্রশ্নগুলো আমরা করি। দ্যাট মিনস হচ্ছে শাসক শ্রেণীর পরিবর্তনে এগুলো আপনাদেরকে একটু বুঝতে হবে, ভাবতে হবে। আপনি যত আপনার মেমোরিকে খাটাবেন তত দেখবেন উত্তর কারো কাছ থেকে নিতে হবে না, আপনার সেন্স আপনাকে উত্তরগুলো দিয়ে দেবে, বলে দেবে। ঢাকাকে আমরা আগে বলতাম কি জাহাঙ্গীরনগর, আবার এটাকে কখনো ইসলামাবাদ বলা হয়েছে, সুবে বাংলা বলা হয়েছে, বাঙ্গালা বলা হয়েছে, পূর্ববঙ্গ আসাম বলা হয়েছে, বঙ্গ বলা হয়েছে, এরকম পূর্ব পাকিস্তান বলা হয়েছে 47 থেকে 56 পর্যন্ত। এখন আমরা বলছি এটা হচ্ছে ইস্ট বেঙ্গল, এরপরে হলো পূর্ববঙ্গ। পরবর্তীতে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের দেশের নাম হয়ে যায় বাংলাদেশ। এখন আমরা আজকে বাংলার ইতিহাস এবং বাংলাদেশি ইতিহাস দুইটাকে আমরা সিনোনিমাস একই রকম ভাবে দেখবো, মনে রাখবেন। এখানে আপনাদেরকে আমি এখন উত্তরটা দিই কয় ভাগে ভাগ করা যায়। আপনারা অনেকেই বলেছেন মহিরুল্লাহ 3 ভাগে, মোনা ইসলাম 3 ভাগে, একজন বলেছে প্রাচীন, ব্রিটিশ, পাকিস্তানি। না, ঠিক এভাবে না। হ্যাঁ, আপনি চাইলে করতে পারেন, নাও বলে কোনো কথা নাই। বাংলাদেশের ইতিহাস কত ভাগে বিভক্ত, এটা কেউ চাইলে 100 ভাগে বিভক্ত করতে পারে, কেউ চাইলে 30 ভাগে করতে পারে, কেউ অন্যভাবেও করতে পারে। আমরা আমাদের আলোচনার সুবিধার জন্য 3 ভাগে আলোচনা করলাম। একটু খেয়াল করেন, মুখে মুখে বলেন 3 ভাগে আমরা বাংলার ইতিহাসকে আলোচনা করতে পারি, ফর দি কনভেনিয়েন্স অফ আওয়ার ডিসকাশন অর আন্ডারস্ট্যান্ডিং। আমাদের বোঝার জন্য আমরা এই 3 ভাগে বিভক্ত করতে পারি। প্রথমটা কি একটু দেখেন, নিজে দেখেন, চোখে দেখেন, মনে মনে বলেন। মনে রাখবেন আমরা পড়তে বসেছি, ফরগেট ইউর এজ। আপনি বয়স্ক লোক, আপনি ভুলে যান যে আপনি মা, আপনি হাজব্যান্ড, আপনি ওয়াইফ, আপনি এখন শুধুমাত্র স্টুডেন্ট, আপনি পড়ুয়া, একজন স্টুডেন্ট, আপনি একজন ক্যান্ডিডেট। সুতরাং আবেগ দিয়ে পড়েন, যত্নের সাথে পড়েন, মন এবং মুখ, কাজ সব একাগ্র করে ফেলেন। 3 ভাগে ভাগ করতে পারি আমরা। প্রাচীন যুগে বাংলার ইতিহাস, আপনি একটু খেয়াল করেন, 2টা স্টার চিহ্ন দিয়ে হাইপেন দিয়ে 1203 করা হয়েছে স্ক্রিনে। দ্যাট মিনস হচ্ছে শুরুতে আমরা উল্লেখ করি নাই, শেষটা বলেছি 1203। মধ্যযুগে বাংলার ইতিহাস আমরা শুরু করেছি 1204-এ, শেষ করেছি 1757 সালে। আধুনিক যুগে বাংলার ইতিহাসকে আমরা এখানে একটু কারেকশন আছে, একটু খেয়াল করেন, 1757 থেকে 1971 হবে লাস্ট আধুনিক যুগে বাংলার ইতিহাসটা। একটু খেয়াল করেন লাস্ট স্ক্রিনের লাস্ট টপিকটা, লাস্ট পয়েন্টটা
1204 ও 1971 নয়, এটা হবে সরি 1757 থেকে 1971। আবার একটু খেয়াল করেন, 1757 থেকে 1971। 1757 থেকে 1971। ক্লিয়ার? তাহলে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। কত কত? প্রাচীন যুগে বাংলার ইতিহাস। এখন একটু খেয়াল করেন, এই যে শুরুর দিকে আমরা বলতে পারি নাই, দেখেন আমি আমি আপনাদেরকে পড়াচ্ছি, এখন আমি আপনাদের টিচার, আমি নিজেও জানি না বাংলার প্রাচীন যুগের ইতিহাস কতক্ষণ শুরু হয়ে আছে। টেনশন করার কোনো কারণ নাই, সব বিষয় জানা সম্ভব না, সব বিষয় না জেনে অনেক অনেক মানুষ অনেকভাবে সফল হয়ে আছে। আপনি ওই যে বললাম কৌশল, কারণ আপনি যখন প্রাচীন যুগের বাংলার ইতিহাসটা ঠিক কোন জায়গায় শুরু করতে হয়েছে আপনি অনেক গবেষণা করতে পারবেন। এটা যাদের কর্ম, এটা নিয়ে যারা কাজ করে, হিস্ট্রিয়ান, ইতিহাসবিদ যারা, তারাও স্পেসিফিক কোনো মতানৈক্যে পৌঁছাতে পারে নাই এই জায়গা থেকে বাংলাদেশের প্রাচীন যুগের শুরু। মোটামুটি ভাবে লক্ষণ সেনের পরাজয় এবং বখতিয়ার খিলজির বিজয়ের মাধ্যমে বাংলার প্রাচীন যুগের অবসান হয়েছে, এটার ব্যাপারে অনেকেই একমত হয়ে আছেন। আমরা এই বিভাজনটা কেন করলাম? এই যে 3টা ভাগে বিভক্ত করলাম, বলেছি এটা 10 ভাগে করা যেতে পারে, 100 ভাগে করা যেতে পারে, 30 ভাগে করা যেতে পারে, যে যেভাবে ইচ্ছে ভাগ করতে পারে, কিন্তু সাধারণত হিস্ট্রিক্যাল ইভেন্ট গুলো মনে রাখবেন, ইন জেনারেল আমরা 3টা ভাগে ভাগ করি, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগের ইতিহাস। এখন আসেন আমাদের পরবর্তী স্লাইডে দেখেন, একটু এই প্রশ্নটার উত্তর এখন আপনাদেরকে লিখতে হবে, একটু রিভিউ হয়ে যাক। আমরা যে একটু আগে আলোচনা করলাম, 30 সেকেন্ড আগে, 40 সেকেন্ড আগে যে আলোচনা করলাম, বাংলার ইতিহাস হচ্ছে 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রাচীন যুগে বাংলার ইতিহাস, একটা হচ্ছে মধ্যযুগে বাংলার ইতিহাস, আর একটা হচ্ছে আধুনিক যুগে বাংলার ইতিহাস। এখন আপনারা একটু উত্তর করেন, প্রাচীন যুগে বাংলার ইতিহাস সময়টা কত থেকে কত? দেখি কে পারেন। কামরুল হাসান লিখেছেন শুভ স্টার স্টার হাইপেন টু 1203। সোহেল রানা 1203 না, হবে না। এখানে কত থেকে কত? এখানে স্টার্টিং আছে, এন্ডিং আছে, স্টার্টিং আছে, এন্ডিং আছে, কখন শুরু কখন শেষ। যারা বলেছেন 1203 হবে না, ভাইয়েরা বোনেরা একটু প্রশ্নটা খেয়াল করেন, কত থেকে কত? কত থেকে কত? হ্যাঁ 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 হ্যাঁ, কত পর্যন্ত হচ্ছে? আপ টু 1203 পর্যন্ত। কত থেকে শুরু? শুরুটা কোন জায়গায় এটা বলা মুশকিল, এটা কঠিন, না জানলেও টেনশন নাই, এটা নিয়ে আপনার অতৃপ্ত হওয়ার দরকার নেই। আমি তো একটা আন্দাজে ফিগার বসিয়ে দিতে পারতাম, কিন্তু আমি বসাই না, এটা দরকারও নাই। কারণ একটু খেয়াল করেন, এই যে 1203 শুরু একটা লিখে দিলে, এখানে অনেকে আছেন যারা হিস্ট্রি থেকে পড়ছেন, অনেকের বাবা আছে হিস্ট্রি প্রফেসর, অনেকে খুব মনোযোগ দিয়ে আকর্ষণ থেকে এটা কি বলে আনন্দ থেকে ইতিহাস নিয়ে গাটাগাটি করেন। তো তাদের সবাইকে বলি, এটা স্পেসিফিক কোনো জায়গা থেকে শুরু হয় নাই। অনেক নানা মুনি নানা মত দিয়েছেন, হিস্ট্রিয়ানরা যারা এই বিষয়ে এক্সপার্ট, তারা অনেক কথা বলেছেন। তবে প্রাচীন যুগ শেষ হয়েছে মনে রাখবেন আপ টু দি ডিফিট অফ এটা কি লক্ষণ সেন, আমাদের প্রাচীন যুগের যে সর্বশেষ রাজা লক্ষণ সেন, তার পরাজয়ের মাধ্যমে এবং বখতিয়ার খিলজির উত্থানের মাধ্যমে এই অঞ্চলে তথা বাংলায় প্রাচীন যুগের অবসান হয়েছিল। তাহলে যারা যারা 0 থেকে 1203 না, ভাইরা খেয়াল করেন, ইয়াসিন মিয়া, ইয়াসিন মিয়া 0 থেকে 1203 নয়, আপনি স্টার স্টারটা দেন। স্টার দেওয়ার মানে হচ্ছে এখানে আমরা কোনো সময় উল্লেখ করিনি। একজন বলেছেন 650 থেকে 1200। হ্যাঁ হ্যাঁ, পরবর্তী স্লাইডে আসেন, খেয়াল করেন। এখানে একটু খেয়াল করেন, স্ক্রিনে সবাই একটু দেখেন, লাইনটা একটু মনে মনে নিজেরা পড়েন, নিজে নিজে পড়েন, আমার সাথে আপনি নিজে নিজে পড়েন। কিছু প্রশ্নের উত্তর জানা এতই গুরুত্বপূর্ণ যে এগুলো কখনোই পরীক্ষায় আসে না, কিন্তু কৌশলের জন্য জরুরি। আপনি আবার একটু আত্মস্থ করেন, একটু মনে রাখেন, একটু চিন্তা করেন লাইনটা দিয়ে কি বোঝানো হচ্ছে। এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এগুলো কখনো পরীক্ষায় আসবে না,
কিন্তু আমাদের স্ট্র্যাটেজি গ্রহণের ক্ষেত্রে, অ্যাপ্রোচ গ্রহণের ক্ষেত্রে, আমাদের কাজের পরিকল্পনা করার ক্ষেত্রে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হয়। আইনটা আবার বলুন প্লিজ, নিজে নিজে আবার বলুন। কিছু প্রশ্নের উত্তর জানা এতই গুরুত্বপূর্ণ যে এগুলো কখনোই পরীক্ষায় আসে না, কিন্তু কৌশলের জন্য জরুরি। এটার মানে হলো, এটা দিয়ে আমি যেটা আপনাদেরকে শেয়ার করতে চাইলাম, বলতে চাইলাম, সেটা হচ্ছে নেক্সট, সেটা হলো প্রাচীন যুগ, মানে এই যে 3 ভাগে ভাগ করলাম, আমি আবারও বলছি, বাংলার ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায় এই ধরনের প্রশ্ন কখনো হয়নি, হওয়ার সম্ভাবনাও নাই। যেহেতু অতীতে হয় নাই, ওই ধারণা থেকে, ওই এক্সপেরিয়েন্স থেকে আমরা বলতে পারি, আমরা সিদ্ধান্তে আসতে পারি ভবিষ্যতে এটা হবে না, কারণ এগুলোর কোনো স্পেসিফিক উত্তর নাই। কিন্তু এটা আমাদের আবার জানতে হবে, আমাদের মনে রাখতে হবে, আমাদের কৌশলের জন্য, আমাদের বোঝার সুবিধার্থে, আমাদের মনে রাখার সুবিধার্থে। প্রাচীন যুগ থেকে কয়টি প্রশ্ন হয় একটু খেয়াল করেন। প্রাচীন যুগে প্রশ্ন পড়ার আগে আমরা যখন স্কুলে পড়তাম, 7, 8, 9, 10-এ পড়তাম, আমাদের রিডিং কম্প্রিহেনশন পড়তে হতো এভাবে, একটা রিডিং কম্প্রিহেনশন থাকতো, পরে কিছু কোয়েশ্চেন আনসার বা ফিল ইন দ্য গ্যাপ এরকম কিছু বিষয় থাকতো। আমরা প্রথমে প্যারাগ্রাফটা, ওই প্যাসেজটা পড়তে পড়তে আমাদের সময় চলে যেত। পরে যখন আমরা বড় হলাম, দেখলাম অনেকে আইএলটিএস পরীক্ষা দেয়। আইএলটিএস পরীক্ষায় যে 4টা মডিউল লিসনিং, রাইটিং, রিডিং এবং স্পিকিং, এই মডিউলগুলো পড়তে গিয়ে, রিডিং এর আনসার করতে গিয়ে আমরা দেখলাম রিডিং প্যাসেজ পড়ার আগে আগে প্রশ্ন করে নেওয়া হয়, যাতে রিডিং এর জায়গায় গিয়ে প্রশ্ন যেখানে ঘুরপাক খাচ্ছে, প্রশ্ন যেখান থেকে এসেছে সেখানে যেন আমরা বৃত্ত ভরাট করে সেখানেই যেন আমাদের কনসেন্ট্রেশনটা আমরা দিতে পারি। তাহলে আমি যে প্রাচীন যুগ পড়ব, কি পরিমাণ সময় আমি প্রাচীন যুগ পড়ার জন্য বিনিয়োগ করব? একটা জিনিস মনে রাখবেন, আমাদের প্রতিটা কাজ, প্রতিটা অ্যাকশন, প্রতিটা পরিশ্রম হতে হবে, ইট মাস্ট বি ক্যালকুলেটিভ। এটা অবশ্যই আমাদেরকে হিসাবের মধ্যে হতে হবে। প্রাচীন যুগের থেকে প্রশ্ন যদি হয় অনেক, তাহলে আমাকে সময় দিতে হবে অনেক। আমি যে বললাম 9টা টপিকের মধ্যে 6 নাম্বার বরাদ্দ হচ্ছে 1 নাম্বার টপিকের জন্য, যেখানে জাতীয় বিষয়াবলী আছে এবং ইতিহাস আছে এবং মুক্তিযুদ্ধ আছে। এখান থেকে 6 নাম্বার, তাহলে আমাকে এখানে ফোকাস করতে হবে বেশি। আবার যদি বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাসে যায়, সেখানে দেখবেন 16 নাম্বার টপিক, সেখানে আবার একটা টপিক আছে ওই ইতিহাস মুক্তিযুদ্ধের উপর, তাহলে এটা আমার আরো বেশি ইম্পর্টেন্ট। আবার আমরা দেখছি মৌখিক পরীক্ষা গিয়ে আমাকে মুক্তিযুদ্ধের উপর, ইতিহাসের উপরে প্রশ্নের উত্তর দিতে হয়, দ্যাট মিনস এটা আমার জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। সুতরাং প্রাচীন যুগ থেকে প্রশ্ন, কি পরিমাণ সময় আপনি প্রাচীন যুগের জন্য দেবেন? এই যে বললাম প্ল্যানিং, একটু বন্ধুরা খেয়াল করেন, স্ট্র্যাটেজি। অনেক খাটলাম, অনেক পরিশ্রম করলাম, রেজাল্টের পর হাতটিমা টিম কিছুই হলো না। এই রেজাল্ট তো হবে আমার পণ্ডশ্রম, এটা দরকার নাই। যখন আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ইউনিভার্সিটিতে পড়তাম, অনার্সে মাস্টার্সে পড়তাম, আমাদের এক বন্ধু ছিল মর্তুজা। আমাদের মধ্যে একমাত্র লাকি পার্সন ছিল মর্তুজা, যে লেখাপড়া চলাকালীন সময়ে বিয়ে করতে পেরেছিল। আমরা তাকে ভিতরে ভিতরে ঈর্ষা করতাম, প্রকাশ্য ঈর্ষা করতাম। আমরা বলতাম সে বউয়ের সাথে ফোনে কথা বলে, মজার মজার কথা বলে, তাকে ইন্সপিরেশন দেয়, কথা বলে, সে ভালো খায়, রেগুলার নামাজ দেওয়া পরে সুন্দর সুন্দর কথা বলে। তার রুমের সামনে দিয়ে, ইউনিভার্সিটি হলে তার রুমের সামনে দিয়ে কেন একটা আওয়াজ শুনতাম, আর খাতারে বাবা মাইলের পর মাইল খাতা লিখতে, নোট করতো। যখন রেজাল্ট হতো, তার রেজাল্ট থাকতো আমাদের ডিপার্টমেন্টের সকলের শেষে। তাহলে ওই পরিশ্রম করে, আমি জানি না আমার দোস্ত যদি শুনে মাফ করতে হবে, ওই পরিশ্রম তো আমার দরকার নেই। আমার পরিশ্রম দরকার হচ্ছে ডাল্টন থিওরির মতো। ইকোনমিক্স এর ডাল্টন, যারা ইকোনমিক্স পড়েছেন ডাল্টনের নাম জানেন। ডাল্টন থিওরি হচ্ছে মিনিমাম ইনপুট ম্যাক্সিমাম আউটপুট। আপনি আউটপুটটাকে ম্যাক্সিমাইজ করবেন। আমরা যখন বাজারে যাই, আমরা সকলেই কম বেশি বাজারে যাই, হয় বাসার গৃহস্থালী জিনিস কেনার জন্য অথবা শপিং করার জন্য। আমাদের ইয়া থাকে কি, সর্বোচ্চ কোয়ালিটির জিনিসটা নেওয়া, সবচেয়ে কম খরচের মধ্যে। বিক্রেতা কি উদ্দেশ্য থাকে, সে অপেক্ষাকৃত দুর্বল জিনিসটা দিয়ে আপনার থেকে ম্যাক্সিমাম প্রফিট করতে চাইবে। দ্যাট মিনস এই ডাল্টন থিওরি ইকোনমিক্স এর একটা বেসিক কনসেপ্ট, মিনিমাম ইনপুট ম্যাক্সিমাম আউটপুট। এটা আমাদের সকল মানুষের সাইকোলজিক্যালি এই বিষয়টা আমাদের মধ্যে আছে। প্রাচীন যুগ থেকে কয়টি প্রশ্ন হয়, আমি যদি অ্যানালাইসিসটা করি, আপনি একটু খেয়াল করবেন।
প্রাচীন যুগ থেকে 40তম বিসিএস প্রশ্ন হয়েছে একটি। এই প্রশ্নটা ছিল প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কেউ কি পারবেন উত্তর করতে? ইজ দেয়ার এনিবডি টু আনসার ইট? প্রাচীনকালে মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? আমি বলে দিচ্ছি, যারা বেশি গাটাগাটি করেন তাদের জন্য এটা কিন্তু আপনাদের পারা দরকার। কেন এটা পারা দরকার একটু খেয়াল করেন। বিসিএস পরীক্ষায়, শুধু বিসিএস নয়, সকল কম্পিটিটিভ পরীক্ষায় ভালো করার জন্য কিছু থাম্ব রুল আছে। এটা কি এটা আপনাকে পারতেই হবে। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ ইরফান চৌধুরী। থ্যাংক ইউ ইরফান চৌধুরী। চন্দ্রগুপ্ত মৌর্য, থ্যাংক ইউ ভেরি মাচ ইরফান চৌধুরী, মাই কাজিন। হ্যাঁ, আমার কাজিন বলে পেরে গেছে হয়তো। চন্দ্রগুপ্ত মৌর্য। এই উত্তরটা খেয়াল করেন। যারা আপনারা প্রিভিয়াস বিসিএস এর প্রশ্ন পড়েছেন, ওই যে থাম্ব রুলের মতোই কম্পিটিটিভ এক্সামে ভালো করতে হলে আপনাকে অবশ্যই প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো আসার সাথে সাথে উত্তর করার মেন্টাল ক্যাপাসিটি আপনার থাকতে হবে। দ্যাট মিনস ওইগুলো আপনার পড়া রাখতে হবে। এগুলোতে আপনি কোনো চিন্তার সময়ই দিবেন না, প্রশ্ন দেখা মাত্রই আপনি উত্তর করবেন। প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন অন্তরা, অন্তু, চন্দ্রগুপ্ত, অন্তরা, মোহাম্মদ ফরহাদ, কণিকা কেয়া, ফারজানা ইসলাম। ভেরি গুড। একজন বলছে স্লাইডে দেওয়া আছে। কি সুন্দর একটা প্রশ্ন করেছে মার্চ ফরওয়ার্ড আপনাদের জন্য। দেখেন, প্রশ্ন আছে, সাথে সাথে উত্তরও আছে। এরপরে যখন উত্তর করতে বলা হয়েছে, অনেকে বলে উত্তর জানি না। আমরা ছোটকালে খেলতাম প্রশ্নের সাথে উত্তর আছে, উত্তর দিব কি। এই যে দেখেন, প্রশ্নের সাথে উত্তর আছে, আপনার সিলেবাস আছে, আপনার কোয়েশ্চেন আছে, আপনার আনসার আছে। চন্দ্রগুপ্ত মৌর্য 40তম বিসিএস একটা প্রশ্ন। 39তম বিসিএস এ দেখা যায়, যেটা ডাক্তারদের জন্য স্পেশাল বিসিএস হয়েছিল ফর ফিজিশিয়ানস, ওখানে মাত্র একটি প্রশ্ন আসে নাই, 0 প্রশ্ন। আবার 38 বিসিএস পরীক্ষায় দেখা যায় একটি প্রশ্ন এসেছে। 37তম বিসিএস প্রশ্ন দেখা যায় আবার প্রশ্ন নাই। 36তম বিসিএস প্রশ্নে একেবারে প্রাচীন যুগের জায়গা হচ্ছে একেবারে সরবরাহ প্রশ্নের 3টা প্রশ্ন। বিগ সাপ্লাই ফ্রম এনশিয়েন্ট পিরিয়ড অফ বেঙ্গল। দ্যাট মিনস দেখা যাচ্ছে কি বুঝলেন। আমি প্রশ্নটা দিয়েছি, উত্তরটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। গড়ে একটি করে প্রশ্ন হয়। আবার একটু খেয়াল করেন, শুধু আমি ইতিহাস পড়াচ্ছি, ইতিহাসের প্রাচীন যুগ পড়াচ্ছি, প্রাচীন যুগ থেকে স্পেসিফিক একটা জায়গায় আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। আপনারা বিসিএস এর জন্য যারা পরীক্ষা দিচ্ছেন, ব্যাংকের জন্য যারা পরীক্ষা দিচ্ছেন, অন্যান্য যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, ভাইয়েরা, বন্ধুরা, মনে রাখবেন প্রতিটা টপিক থেকে যতক্ষণ পড়বেন, পড়ার 50% সময় ব্যয় করবেন। আমি এখানে কতটুকু সময় দিব, কেন দিব, কোনটা না দিলে হয়, এই বিষয়ে আপনি ক্যালকুলেট। মনে রাখবেন, যে বেশি ক্যালকুলেট করে সেই কিন্তু অ্যাডভান্স থাকে। যারা হিসাব করতে জানে তারা, যারা হিসাব করতে জানে না তাদের চেয়ে অবশ্যই অ্যাডভান্স, মনে রাখবেন। তাহলে একটু খেয়াল করেন। শামীম রহমান শামা, সে বলছে স্যার আমার নামটা একটু বলেন। হ্যাঁ, বললাম। সে যদি কালকে আমার এই বলার কারণে 10টা টাকা বিকাশ করে পাঠাই। জাস্ট লাফিং। যেটা বলছিলাম, প্রাচীন যুগ থেকে গড়ে একটি করে প্রশ্ন হয়, খেয়াল করেন। দ্যাট মিনস আমার যে ইতিহাস এবং মুক্তিযুদ্ধের যে জায়গাটা প্রশ্ন করার 6টি প্রশ্ন, প্রাচীন যুগ থেকে কম বেশি একটা প্রশ্ন আমাদের ক্লিয়ার। এখন আমরা দেখব, আলোচনার এই পর্যায়ে এসে আমরা দেখব প্রাচীন যুগের কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয়। একটু খেয়াল করেন, যেখান থেকে প্রশ্ন হয় আপনাদের জন্য মার্চ ফরওয়ার্ড উত্তর হাজির করেছে। আমরা এখানে 6টা টপিক দিয়েছি, ছোট ছোট। বাঙালি জাতিগোষ্ঠীর উদ্ভব, জনপদ, রাজা শশাঙ্ক, বাংলার মাৎস্যন্যায়, পাল বংশ এবং সেন বংশ। যারা শুনছেন একটু খেয়াল করেন, পাল বংশ এবং সেন বংশ। অর্থাৎ
আপনি যদি প্রাচীন যুগ থেকে প্রশ্নে একটা প্রশ্নটা কোথা থেকে আমরা পাবো, আমি আপনাদেরকে বলে দিলাম। যদি প্রাচীন যুগ থেকে প্রশ্ন হয় 90% সম্ভাবনা এই 6টি জায়গা থেকে, এই 6টি বাঁক থেকে প্রশ্নটি হবে। আপনি যদি এখন, আমি এটা কিসের ভিত্তিতে এটা বললাম, এটা কি হবেই? আমি আপনাদের 90% কেন বললাম, কেন 100% বলি নাই? দুই নম্বর একটা কারণ হলো এর একটা কারণ হচ্ছে প্রাচীন যুগ থেকে প্রতি বছর বিসিএস পরীক্ষায় প্রশ্ন হয় নাই, খেয়াল করেন, নাম্বার 1। 2 নম্বর একটা কারণ হচ্ছে প্রতিটা স্টেটমেন্ট হওয়া উচিত, অ্যাজ উই আর এডুকেটেড পারসন, আমরা যেহেতু শিক্ষিত মানুষ, আমাদের প্রতিটা স্টেটমেন্ট হতে হবে স্কলাস্টিক। মনে রাখবেন, আমি আন্দাজের উপরে বলতে পারি না আপনার হবে, এটা থেকে প্রশ্ন হবেই। 90% কেন বললাম, 10% আমি ভদ্রতার খাতিরে, অনিশ্চয়তার জন্য আমি রেখে দিলাম। কিন্তু যদি প্রাচীন যুগ থেকে প্রশ্ন হয়, আপনি ধরে রাখতে পারেন এই 6টা অংশ থেকে প্রশ্ন। আমি আপনাদেরকে আবারও বলছি, সাকসেস নির্ভর করে আমার পরিকল্পনা এবং কৌশলের উপর। আমি আবারও বলছি, সাকসেস ডিপেন্ডস অন ইউর প্ল্যানিং অ্যান্ড স্ট্র্যাটেজি। ইফ সো, যদি তাই হয়, আপনার স্ট্র্যাটেজি মানে কি? যদি আমার একটা প্রশ্ন হয়, এখানে আমি প্রশ্ন সময়টা মানে অনেক বেশি পরিমাণের সময় বিনিয়োগ করব না, অল্প করব। এই অল্প করার মধ্যে আমি আবার স্পেসিফিক 6টা ফিল্ড দিয়েছি, এই 6টা ফিল্ড থেকে করব। এর মধ্যে যদি না হয়, ধরে নেবেন যে প্রশ্নটা হবে সেটা আমার মিসিং হয়ে গেল। টেনশনের বিলকুল কোনো কারণ নাই, একটুও কোনো কারণ নাই। কারণ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আমার মার্কস হচ্ছে 200 মার্কস। আমার গত 35তম বিসিএস থেকে 40th বিসিএস, এই 6টা বিসিএস এ প্রশ্ন বিশ্লেষণ করে আমরা দেখেছি অন এন অ্যাভারেজ 50% নাম্বার পেলে, 50-55% এই মার্কসটা পেলে প্রিলিমিনারিতে পাস করা যায়। তাহলে আমার তো নাম্বার 110 নাম্বার হলে হয়। আমি কখনো কথা বলি না যারা 200 নাম্বারের মধ্যে 180 নাম্বার পেতে চায়, তাদের ব্যাপার আমার কোনো পরামর্শ নাই, অ্যাকচুয়ালি নাই, কখনো ছিল না, নাই। ভবিষ্যতে আমি সুস্থ থাকার সাপেক্ষে এটা থাকবে না। যারা 120, 110, 120, 115 পেয়ে, স্ট্যান্ডার্ড মার্কস পেয়ে প্রিলিমিনারি পাস করতে চান, তাদের জন্য বলা, প্রাচীন যুগ থেকে যদি প্রশ্ন হয়, এই 6টি জায়গা থেকে প্রশ্ন হবে। এই 6টি জায়গা পড়ুন। এরপর যদি না হয় তো চলে গেল। আর যদি এই 6টির মধ্য থেকে না হয়, তাহলে আপনি বুঝবেন যে সেখানে আপদ, বিপদ, মুসিবত এগুলো হাজির হয়েছে। সিডর এসেছে, আয়লা এসেছে, মহাসেন এসেছে, তখন আপনাকে হাত গুড়িয়ে বসে থাকা ছাড়া কিছু করার নাই। তাহলে এই 6 জায়গা থেকে আমরা একটু ছোট্ট করে একটু চিন্তা করি কি রকম প্রশ্নটা হয়। আমি এই যে বললাম প্রিভিয়াস 2-4-5টা প্রশ্ন, আমার একটা এই যে এটা কি চলতি ঘটনা, এটা ম্যাগাজিন, এই ম্যাগাজিনের 60-61 পেজে, রানিং সংখ্যা 60-61 পেজে আমার একটা লেখা আছে, সেটা হচ্ছে বিসিএস পরীক্ষায় ইতিহাস ও মুক্তিযুদ্ধের প্রশ্নগুলো কি রকম হয় সেই বিষয়ে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এগুলো করতে গিয়ে আমি যে বিষয়টা ভেবেছি, আমার 6টা টপিকের বাইরে প্রিভিয়াস কোয়েশ্চেনে আর প্রশ্ন কোথাও থেকে হয়নি, 90% ক্ষেত্রে হয়নি। যদি 2-1টা হয় তাহলে এটা আমি ধরতে পারি নাই বা ক্যাচ করতে পারি নাই, এটা হতে পারে। তাহলে আমি এই 6টি জায়গার প্রশ্নগুলো আমরা একটু দেখি কি রকম হতে পারে, জোনটা কি রকম হতে পারে, প্রশ্নের বাঁকটা কি রকম হতে পারে, সেই বিষয়ে আমরা একটু আলোচনা করি। ফার্স্ট জিনিস হচ্ছে, একটা প্রশ্ন সবাই একটু স্লাইডে দেখেন, বাঙালি জাতিগোষ্ঠীর উদ্ভব। 36তম বিসিএস একটা প্রশ্ন হয়েছে। প্রশ্নটা হচ্ছে, বাঙালির প্রধান জাতিগোষ্ঠীটা কোন অংশ থেকে এসেছে? আমি একটু এই ব্যাপারে ছোট্ট একটা আলোচনা আপনাদের সাথে করতে চাই। আপনি যদি হিস্ট্রির কোন একটা বইতে ঢুকেন, আপনার মাথা টালমাটাল হয়ে যাবে। আর্য আগে না মৌর্য আগে, অনার্য আগে না অতি প্রাক আচার্য আগে, কি কি সুন্দর সুন্দর শব্দ, আচার্য, আর্য, প্রাক আর্য, মৌর্য, প্রাক মৌর্য, এইগুলো শব্দ বুঝে বুঝে থিমটা নিতে নিতেই তো আমাদের বিপুল পরিমাণ সময় যায়, কিন্তু আমার সময় তো খুব কম প্রিপারেশনের। তাহলে এখানে আমাকে একটু সিলেক্টিভ হতে হবে। কিভাবে হতে হবে একটু খেয়াল করেন, কিরকম করে আমরা হতে পারি। জাতি, আর্য এবং অনার্য, দুইটা শব্দ একটু খেয়াল করেন, আর্য এবং অনার্য। আর্য ভালো না অনার্য ভালো? আর্যরা বলতো অনার্যদের চেয়ে আর্যরাই ভালো, সবাই তো নিজেকেই ভালো বলে। অনার্য কারা? অনার্য শ্রেণী হচ্ছে এখানকার মানুষের মূল জনস্রোত, মূল জনগোষ্ঠী হচ্ছে অনার্য। আর্য কারা? যারা ক্লাসিফাইড, যারা সভ্য, যারা কালচার্ড,
যারা হচ্ছে আপনার কি ডেভেলপড, যারা বণিক শ্রেণী, এটা কি বিজনেস ক্লাস, এটা হচ্ছে আর্য। যারা বাইরে থেকে এসেছে, এই যে বিভিন্ন দেশ থেকে, আরবের দেশ থেকে, মঙ্গলরা, চাইনারা যে এসেছে, এটা হচ্ছে আর্য ক্লাস পিপল। আর যারা এই মাটির সন্তান, সান অফ সয়েল, এই মাটির যারা সন্তান, তারা হচ্ছেন অনার্য। এই অনার্য জনগোষ্ঠীর মধ্যে একটু খুবই সিম্পল, খুব জটিলতার মধ্যে যাচ্ছি না, খুবই শর্টকাট এখান থেকে আমরা বের হয়ে আসছি, খেয়াল করেন। অনার্য জনগোষ্ঠীর মধ্যে কোন জনগোষ্ঠী থেকে মানুষজন এসে বাঙালি জাতিগোষ্ঠীকে প্রতিষ্ঠা করেছে, একটা অপশন ছিল, সম্ভবত 36তম বিসিএস, আপনারা একটু মিলিয়ে দেখবেন। এটা একটা ছিল, আমাদের সিটিও এটা দেওয়া হয়েছে, অস্ট্রিক, নেগ্রিটো, দ্রাবিড, ভোটচিনীয়। 4টা অপশন, অস্ট্রিক, দ্রাবিড, ভোটচিনীয়, নেগ্রিটো। উত্তরটা কি আপনারা বলবেন না আমি বলে দিব? ভেরি গুড, শেখ সিরাজউদ্দৌলা, থ্যাংক ইউ ভেরি মাচ, খুবই সুন্দর উত্তর দিয়েছেন আপনি। আর্য হচ্ছে আগমনকারী, ভেরি গুড, আগমনকারী, যারা পরে আসছে। আমরা যারা ছিলাম তারা ছিলাম অনার্য। আমি আবারও বলছি, প্রাক আর্য, আর্য, মৌর্য, প্রমৌর্য, প্রাক মৌর্য, এই ধরনের বিদ্যুতে কোনো আলোচনায় শব্দে আপনার সময় কিন্তু লিমিটেড, এবং উই আর টকিং অ্যাবাউট আওয়ার স্ট্র্যাটেজি। সুতরাং ওখানে বেহুদা সময় দেওয়ার মতো সময় আমাদের কারো নাই, কেউ দিবেনও না এখানে। মনে রাখবেন, আমরা কেন এই সময় এসে হিস্ট্রি পড়ছি? আমাদের ব্যাকগ্রাউন্ডে কেউ হিস্ট্রির স্টুডেন্ট, ব্যাকগ্রাউন্ডে কেউ লয়ের স্টুডেন্ট, ব্যাকগ্রাউন্ডে কেউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের স্টুডেন্ট, কেউ ইংলিশের স্টুডেন্ট। এই সময় এসে 23-24 বছর বয়সে আমরা আবার নতুন করে হিস্ট্রি পড়ছি কেন? কারণ আমরা একটা মাইন্ড চিপায় পড়ে গেছি। আমরা একটা, আমাদের মাঝখানে একটা ফাড়া তৈরি হয়ে আছে, এটা ওয়াল, এটা কি বলে, বেড়া তৈরি হয়ে আছে, জাস্ট টু ওভারকাম দি ফেন্স। এই বেড়াটা ওভারকাম করার জন্যই কিন্তু আমাদের ইতিহাস পড়তে হচ্ছে। ইতিহাস মানে এখানে অন্তত কম্পিটিটিভ পরীক্ষার ইতিহাস মানে এই নয় আমি ইতিহাস জানা, শোনা, বোঝা, অনুধাবন করা ইত্যাদি অনেক বড় বড় বিশাল কোনো উদ্দেশ্য নিয়ে এটা পড়ছি না। এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক হিস্ট্রি লার্নিং, এটা বিশেষায়িত। ওই যে বিসিএস পরীক্ষার যে ফাড়া আছে, বিসিএস পরীক্ষার যে বাধা আছে, সেই বাধা অতিক্রম করার জন্য আমার যে হিস্ট্রিটা দরকার, আমরা শুধু ওই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, মনে রাখবেন। তাহলে এই হিস্ট্রির মধ্যে এই যে বললাম নেগ্রিটো, এই যে বললাম অস্ট্রিক, এই যে বললাম দ্রাবিড, এই যে বললাম ভোটচিনীয়, এর মধ্যে কোনটা? এটা হচ্ছে আমাদের মূল জাতিগোষ্ঠীতে এসেছিল অস্ট্রিক থেকে। আপনারা অনেকেই সুন্দর উত্তর দিয়েছেন। হ্যাঁ, একজন বলছে পরীক্ষা মানি মাইন্ড চিপা, ভালো, নট ব্যাড। অস্ট্রিক অনেক উত্তর দিয়েছেন, পপি চৌধুরী বলেছেন অস্ট্রিক, হ্যাঁ 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 অস্ট্রিক, হ্যাঁ হ্যাঁ হুম, আচ্ছা ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকেই ভালো উত্তর দিয়েছেন। তাহলে অস্ট্রিক, এই অস্ট্রিক পারা মানে আপনার একটা নাম্বার হয়ে গেল। তাহলে আমার যে বললাম, আমার যে 6টা বিষয়, বাঙালি জাতিগোষ্ঠীর উদ্ভব থেকে আমার একটা প্রশ্ন হয়, কাদের থেকে আমরা এলাম, অন্যরা কিভাবে আমাদের এখানে আসছিল, বিশেষ করে আর্যদের সম্পর্কে। নাম্বার 2, একটা সেকেন্ড স্টেশন বিসিএস পরীক্ষার প্রশ্নের জন্য আপনি দেখবেন সম্ভবত এই জায়গা থেকে একটা প্রশ্ন হয়। আমরা প্রিভিয়াস কোয়েশ্চেন স্টাডি করে আমরা যেটা পেয়েছি, জনপদ, লোকালয়। জনপদ মানে কি? যেখানে মানুষ একত্রিত হয়ে বসবাস করে, অনেক বিস্তারিত লম্বা, এটা কি বলে, গবেষণা লব্ধ কোনো বিষয়ের কথা আমরা বলছি না। জনপদ, লোকালয়, যেখানে মানুষ একসাথে বসবাস করে, যেখানে জনবসতি গড়ে উঠেছিল। আমরা আপনি দেখবেন প্রাচীন বাংলায় বলা হয়ে থাকে, যাদের কাছে কাগজ কলম আছে একটু নোট নিতে পারেন, 16 থেকে 17টি জনপদ ছিল। আমি আবারও বলছি, প্রাচীন বাংলায় 16 থেকে 17টি জনপদ ছিল। এই জনপদের আবার ঐতিহাসিক হিউয়েন সাং, উনি চায়না পরিব্রাজক ছিলেন, উনি বলছেন বাংলায় উনি 5টি জনপদের কথা উল্লেখ করেছিলেন। তার মানে 2টি উত্তরেই সঠিক, আবার 2টি উত্তরেই ভুল। কিভাবে সঠিক কিভাবে ভুল একটু খেয়াল করেন। বাংলায় প্রাচীন জনপদ কয়টি? 16-17টি, যদি আর কোনো বিষয় না থাকে প্রশ্নে। কিন্তু যদি বলা হয় হিউয়েন সাং কয়টি জনপদের কথা উল্লেখ করেছেন, তাহলে আপনাকে বলতে হবে 5টি। এটা হচ্ছে উত্তর, খেয়াল করেন। আবার জনপদের মধ্যে বিভিন্ন লোকেশন থাকে। সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি? আপনি দেখবেন সম্ভবত জনপদ নিয়ে সবচেয়ে বেশি হওয়া পরীক্ষায় হওয়া প্রশ্নটি হচ্ছে সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি বাংলায়? পুন্ড্রবর্ধন। এই যে আমরা বগুড়া, রাজশাহী, রংপুর এই অঞ্চলে যে জনপদটা গড়ে উঠেছিল, এটাকে বলা হয় পুন্ড্র। তাহলে দেখেন হরিকেল কোথায় ছিল, সমতট কোথায় ছিল,
এই কেন্দ্রিক একটা প্রশ্ন আপনি দেখবেন কখনো কখনো বিসিএস পরীক্ষায় বা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় আসছে। তাহলে আমি দুইটা পয়েন্ট আপনাদেরকে বললাম, দুইটা বাঁকের কথা আপনাকে বললাম। একটা হচ্ছে বাঙালি জাতিগোষ্ঠী কিভাবে আসলো, আমি একটা প্রশ্নের নমুনা আলোচনা করলাম, শীতের ব্যাপারে আরো বিস্তারিত আছে, আপনারা একটু দেখে নেবেন। জনপদ কয়টি বললাম, 16 থেকে 17টি জনপদ। জনপদ কোনগুলো? যেখানে মানুষ একত্রিত হয়ে জনবসতি গড়ে তুলেছে। এই জনপদ হিউয়েন সাং এর একটা বক্তব্য আছে সেটা, এবং হচ্ছে আমাদের জনপদগুলোর লোকেশন কোথায় ছিল, ব্যাস শেষ। তৃতীয় একটা বাক হচ্ছে রাজা শশাঙ্ক। সেটা আপনি গুপ্ত ডাইনেস্টি বলেন বা রাজা শশাঙ্ক বলেন, আপনি কম্পিটিটিভ পরীক্ষায় পিএসসি বলেন বা আদার্স কম্পিটিটিভ পরীক্ষায় দেখবেন একটা প্রশ্ন প্রায় হয় প্রাচীন যুগ থেকে, বাংলার আদি শাসক কে ছিলেন, বাংলার প্রাচীন যুগের প্রথম শাসক কে ছিলেন, বাংলার প্রথম অধিপতি বা নৃপতি কে ছিলেন, সবগুলোর উত্তর হচ্ছে রাজা শশাঙ্ক। কতবার যে রাজা শশাঙ্ক প্রশ্নে আসছে এটা কোনো শেষ নাই। রাজা শশাঙ্ক আপনি গৌড়ে রাজধানী স্থাপন করেছিলেন। রাজা শশাঙ্ক হচ্ছে এই অঞ্চলের প্রথম স্বাধীনতার ঘোষক, মনে রাখবেন। প্রাচীনকালে আমাদের একজন রাজা ছিলেন রাজা শশাঙ্ক, যিনি 606 সালে এখানকার রাজ্যগুলোকে, কয়েকটি রাজ্যকে একত্রিত করে 606 সালে গৌড়ে নিজ রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং ওই রাজ্যে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এটা কত সালে? 606 সালে। এটা গুরুত্বপূর্ণ বাক কিন্তু পরীক্ষার জন্য। ওনার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। কাগজ কলম থাকলে একটু নোট নিতে পারেন। রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। কার রাজধানী? রাজা শশাঙ্কের রাজধানী। গৌড়ের রাজধানী কি ছিল? শশাঙ্ক, কর্ণ সুবর্ণ ছিল। শশাঙ্কের রাজধানী কি ছিল? কর্ণ সুবর্ণ ছিল। এখানে আপনাদেরকে একটু সাইকোলজিক্যাল একটা জিনিস ভাবতে হবে। যদি বলা হয় গৌড়ের রাজধানী কি, আমরা অনেকে বলি যে আল্লাহ এটা তো আমি পড়ি নাই। শশাঙ্কের রাজধানী কি? গৌড়ের রাজধানী জানি, আমার মনে হয় যে এটা তো আমি মনে হয় জানি না। আমরা উত্তর করতে গিয়ে, আনসার করতে গিয়ে একটু বিব্রত হই, কনফিউজড হয়ে যায়। না, বাংলাদেশের রাজধানী কি? ঢাকা। শেখ হাসিনার রাজধানী কি? ঢাকা। তার মানে শাসকের রাজধানী এবং ওই অঞ্চলের রাজধানী একই হয়। তাহলে যদি বলা হয় গৌড়ের রাজধানী কি? কর্ণ সুবর্ণ। আবার যদি বলা হয় শশাঙ্কের রাজধানী কি? তাও কর্ণ সুবর্ণ। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে আমরা তিনটা প্রশ্নের বাঁক নিয়ে কথা বললাম। চতুর্থ বাঁক হচ্ছে বাংলার মাৎসন্যায়। রাজা শশাঙ্করা তো আমাদের প্রথম দিকের শাসক, প্রথম স্বাধীন শাসক। রাজা শশাঙ্কদের মৃত্যুর পর 637 সালের দিকে আমরা একজন খারাপ শাসক পেয়েছিলাম, একজন অপদার্থ শাসক। আমি তার দেখি নাই, ইতিহাসের পত্র মিডিয়ার মাধ্যমে, সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা যেটা পেয়েছি, উনি একজন অপদার্থ শাসক ছিলেন। তার সময়ে তার ক্ষমতার আত্মীয়করণ, স্বজনপ্রীতি এবং হচ্ছে আপনার দুর্নীতি, যে আমরা বলি না লাল ফিতার দৌরাত্ম, মানে এটা স্বজনপ্রীতিকে এটা বোঝানো হয়। উনি এগুলোতে এত বেশি নিমজ্জিত ছিলেন, শাসন ব্যবস্থা ভেঙে পড়েছিল। সমাজে আইনের শাসন বলতে কিছুই ছিল না, অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল। এটাতে বাংলায় একটা ব্যাপকভাবে প্রচলিত একটা ফ্রেজ আছে, মগের মুল্লুক। আপনি কি মগের মুল্লুক পেয়েছেন? এভাবে দাম হাঁকাচ্ছেন। আমরা কথায় কথায় মগের মুল্লুকের কথা বলি। এই মগের মুল্লুক, মগের সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল আপনার হর্ষবর্ধনের সময়। এই সময়টা 637 সালের থেকে শুরু হয়ে প্রায় 750 সাল অবধি এটা স্থায়িত্ব লাভ করে। আমি আবারও বলছি, 637 থেকে 750 সাল পর্যন্ত। এটা স্পেসিফিক কোনো টাইম নাই। এটা যে একদিনে যে অরাজক পরিস্থিতি শুরু হয়েছে বা একদিনে সুইচ টেপার সাথে সাথে এটা শেষ হয়েছে, বিষয়টা কিন্তু মোটেও তা নয়। আনুমানিক 637 সালের দিকে শুরু, প্রায় 750 সাল পর্যন্ত অব্যাহত ছিল। এই যে 100 বছর, প্রায় 120-30 বছরের যে শাসন ব্যবস্থা হর্ষবর্ধনের আমল থেকে যে শুরু হয়েছিল এবং শাখা প্রশাখা গজাতে গজাতে এটার বিবর্ণ রূপ এত বেশি হয়েছিল, ইতিহাসবিদরা রাজা হর্ষবর্ধন থেকে শুরু করে এই যে 100 বছরকে যখন বিশ্লেষণ করতে গিয়েছেন, এটা সম্পর্কে যখন লিখতে গিয়েছেন, অধ্যয়ন করতে গিয়েছেন, তারা এটাকে মার্ক করেছে বাংলার অন্ধকার সময়, বাংলার অন্ধযুগ, বাংলার মাৎসন্যায়। মাৎসন্যায় কি? আমরা মহাভারতের নাম শুনেছি, পৃথিবীর সবচেয়ে বড় গ্রন্থ। মহাভারত হচ্ছে সংস্কৃত ভাষার একটা লিখিত বই। মহাভারতে একটা শব্দ আছে, সংস্কৃত শব্দ মাৎসন্যায়ম। আমি আবারও বলছি, মাৎসন্যায়ম। এই মাৎসন্যায় কি আমরা বাংলায় বলছি মাৎসন্যায়। মাৎসন্যায় কি? কেউ বলছে মাছের ন্যায়, আবার কেউ বলছে অরাজক অবস্থা, কেউ বলছে মগের মুল্লুক। মাছের ন্যায় কেন বলা হচ্ছে? এটা একটা যুক্তি আছে, একটু খেয়াল করেন।
মহাভারতে যে মাৎসন্যায় বলা হয়েছে এটার অর্থ হচ্ছে সমাজে আইন থাকবে কিন্তু আইন কার্যকর থাকবে না। আপনারা অনেকে একটা টার্ম জানতে পারেন ডি জুর ডি ফ্যাক্টো, আইনে থাকবে একরকম কিন্তু বাস্তবে এটার কার্যফল হবে অন্যরকম। এই যে বিষয় এটাকে বলা হচ্ছে মাৎসন্যায় বা অরাজক পরিস্থিতি। মাছের রাজ্যে একটু খেয়াল করেন, মাছের রাজ্যে মাছ কোথায় বাস করে? আন্ডার ওয়াটার, পানির নিচে, সমুদ্রে, নদীতে, পুকুরে, ডোবায়, হাওরে মাছ বাস করে। মাছের রাজ্যে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে বড় মাছ ছোট মাছকে গিলে খায়। বড় মাছের জীবিকা হচ্ছে ছোট মাছ। পুঁটি মাছ, তেলাপিয়া মাছ, এই ধরনের মাছ যখন জন্ম হওয়ার পরে তুরুম তুরুম নাচে, ছটফটাং করে, বোয়াল মাছ, কাতল মাছ, বড় বড় মাছগুলো কোনায় বসে তাদের নাচন দেখে, সোহাগ চান বদনী তুমি নাচো তো দেখি, নাচো। যখন একটু বড় হয় খাওয়ার উপযুক্ত কপাস করে ধরে সেটা খেয়ে ফেলে। পুঁটি মাছ পায় না, একটি যদি পায় অমনি ধরে কাপুস গুপুস খায়। তাহলে ওয়াটার রাজ্যের নিয়ম হচ্ছে বিগ ফিশেস, বড় মাছগুলো ছোট মাছগুলোকে গিলে খায়, এবং গিলে খাওয়াটাই হচ্ছে ন্যাচারাল ইকোলজিক্যাল সিস্টেম অফ ওয়াটার, কিংডম অফ ওয়াটার। এটা হয়। মানুষের রাজ্য কিন্তু কিন্তু তা নয়। প্রতিটি মানুষ আপন আপন মানব মহিমা নিয়ে জন্মগ্রহণ করে। প্রতিটি মানুষের হিউম্যান ডিগনিটি, মানবিক মর্যাদা আছে। আমাদের সংবিধানে বলা হয়েছে, চেতনায় বলা হয়েছে, আমাদের যে স্পিরিট অফ আওয়ার লিবারেশন ওয়ার্ড, এখানে সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ স্পিরিট হচ্ছে মানবিক মর্যাদা, হিউম্যান ডিগনিটি। মানুষের যে মানবিক, প্রতিটা মানুষ জন্মগ্রহণ করার পর তার একটা বেসিক নিড হচ্ছে তার হিউম্যান ডিগনিটি হিসেবে তার বেঁচে থাকা, সাস্টেইন করা, এবং সে বিকশিত হওয়ার তার যে এনভায়রনমেন্ট সুযোগ, এটা হচ্ছে আপনার হিউম্যান ডিগনিটি। মাছের রাজ্যে কিন্তু তা নয়। কিন্তু মাছের রাজ্যের মতো যখন সমাজে মাছের রাজ্যের ঘটনাগুলো যখন চলে আসবে, বড় মাছ ছোট মাছকে গিলে খাবে, নির্যাতিতের উপর আরো অপারেশন করা হবে, এবং বিভিন্ন জায়গায় আমরা যে অনেকগুলো দুর্ঘটনার খবর পড়ছি, আমরা এই যে বিশ্বস্ত যে সিচুয়েশন, এগুলো হচ্ছে এটারই একটা নামান্তর। তার মানে হচ্ছে বিগ ফিশ গুলো, ক্ষমতাবানরা বা কি বলে কর্তৃত্ববাদীরা, বা এটা কি বলবো বখাটেরা যে কাজগুলো করছে, এই কাজ করার ফলে যেটা হয় একটা একটা অরাজক পরিস্থিতির তৈরি হয়, একটা অনভিপ্রেত পরিস্থিতির তৈরি হয়। এগুলোকেই বলা হয়, যখন এটা অনেক বেশি মহামারী আকারে দেখা যাওয়ার কারণে হর্ষবর্ধনের সময়টাকে বলা হচ্ছে বাংলার মাৎসন্যায়। তাহলে বাংলার মাৎসন্যায় নামটা কারা করেছেন? হিস্ট্রিয়ানরা করেছেন, ইতিহাসবিদরা করেছেন, যেটা ওদের কাজই হচ্ছে এগুলো করা। ওনারা মাৎসন্যায় করেছেন। এটা কার সময় দেখা দিয়েছিল? রাজা হর্ষবর্ধনের সময়ে দেখা দিয়েছিল। এটা কত সাল পর্যন্ত লাস্টিং করেছে? আপ টু 750, 750 সাল পর্যন্ত লাস্টিং করেছিল। আমরা আমাদের আলোচনার শেষের দিকে চলে আসছি। লাস্ট একটা বাঁক, পরবর্তী একটা পর্যায়ে হচ্ছে প্রশ্ন হওয়ার জন্য পাল বংশ বা পল ডাইনেস্টি। পল ডাইনেস্টি কারা একটু খেয়াল করেন। পাল বংশের প্রতিষ্ঠাতাকে আমরা যদি বিসিএস এর তথা পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্নগুলি স্টাডি করি, কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্নগুলি স্টাডি করি, তাহলে দেখবেন পাল বংশের প্রতিষ্ঠাতাকে অসংখ্যবার এই প্রশ্নটি পরীক্ষা এসেছে, রাজা গোপাল। একটু খেয়াল করেন, কে প্রতিষ্ঠা করেছে? গোপাল প্রতিষ্ঠা করেছে। একটা মজার কথা বলি, পাল বংশে গোপাল নামের শাসক ছিল 3 জন। রাজা প্রথম গোপাল, রাজা দ্বিতীয় গোপাল, রাজা তৃতীয় গোপাল। এক পুরুষ রাজা গোপাল 750 সালের দিকে পাল বংশ এস্টাবলিশ করেছিল, প্রতিষ্ঠা করেছিল। 1100 সালের দিকে যখন 300-400 বছর শাসন করার পর পাল বংশের পরিপরি মর্বর অবস্থা, রাজা দ্বিতীয় গোপাল এসে কিছুটা সুশাসনের মাধ্যমে উনি চেষ্টা করেছিলেন পাল ডাইনেস্টিকে আরো দীর্ঘায়িত করার জন্য, পাল ডাইনেস্টির হারানো গৌরব ফিরিয়ে নিয়ে আসার জন্য। এরপরে গিয়ে আপনি 750-এর দিকে গিয়ে রাজা গোপাল তার অপশাসনের মাধ্যমে পাল বংশকে নির্বংশ করে দিয়েছিল। আমরা শিল্পী আয়ুব বাচ্চুর একটা গান শুনি, 3 পুরুষ, মরহুম শিল্পী। এক পুরুষে করে ধন, আরেক পুরুষ খায়, আরেক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই। তাহলে একটু খেয়াল করেন তো, পুরুষ এই যে আমরা যেটা বললাম পাল বংশ, পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? রাজা গোপাল। একটু এই যে অনেক উত্তর দিচ্ছেন, জাকারিয়া, জাকির, রাজা গোপাল, প্রিয়তি, পলি, রাজা গোপাল, ভেরি গুড, থ্যাংক ইউ। শাইখ সিরাজউদ্দৌলা বলেছেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? রাজা ধর্মপাল। একটু খেয়াল করেন, এটা পরীক্ষায় প্রশ্নে আসে। তাহলে পাল বংশের গুরুত্বপূর্ণ জায়গা, 4টা ইনফরমেশন যদি আপনি জানেন, আপনি দেখবেন পাল বংশ থেকে প্রশ্ন হওয়ার যে মেইন যে গোড়াউন, মেইন যে ক্ষেত্র, বাঁক, সেই জিনিসটা আপনার আয়ত্তে চলে আসবে। পাল বংশে এস্টাবলিশ করেছিল কে বা প্রতিষ্ঠা করেছিল? পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে? রাজা ধর্মপাল। পাল বংশের আপনার প্রাচীন যুগে সবচেয়ে দীর্ঘস্থায়ী ডাইনেস্টি বা রাজবংশ কোনটি ছিল? পাল বংশ। পাল বংশকে, তাহলে এই যে একটু খেয়াল করেন, এই যে রাজা ধর্মপালের থেকে প্রশ্ন হয়,
পাল বংশ প্রতিষ্ঠা থেকে প্রশ্ন হয়। এরপরে বললাম যে আপনার প্রাচীন বাংলার সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? পাল বংশ। আবার আসে পাল বংশ বাংলায় কতদিন রাজত্ব করে? প্রায় 400 বছর রাজত্ব করে। এই পাল বংশের মতো কোন রাজত্ব, কোন শাসক গোষ্ঠী বাংলায় আর আসে নাই। প্রাচীন যুগের পরে মধ্যযুগে আমরা পাই নাই এককভাবে একটা গোষ্ঠীকে 400 বছর শাসন করতে। আধুনিক যুগে তো নাই। আধুনিক যুগে আমরা 200 বছর দেখেছিলাম ইংরেজদেরকে, এরপরে পাকিস্তানকে দেখেছি আমরা 23 বছর। এখন দেখেন, একটু খেয়াল করেন, এই যে রাজা গোপাল পাল বংশ প্রতিষ্ঠা করেছিলেন, একটা খুবই ইম্পর্টেন্ট তথ্য। পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল, একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। প্রাচীন যুগে সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি ছিল? পাল বংশ, এটা গুরুত্বপূর্ণ তথ্য। লাস্ট একটা খুবই সিগনিফিক্যান্ট ইনফরমেশন হচ্ছে হাউ লং, তারা কত বছর বাংলায় রাজত্ব করেছিল? তারা রাজত্ব করেছিল প্রায় 400 বছর। আপনি যদি পাল বংশ থেকে এই কয়েকটি ইনফরমেশনকে যদি আপনার মাথায় ভালো করে সেট করে রাখেন, আমি মনে করি এই জায়গায় এই বাক থেকে যদি প্রশ্ন হয়, প্রিভিয়াস এক্সপেরিয়েন্স মানে প্রিভিয়াস প্রশ্ন স্টাডি করে আমরা বলছি, আপনার প্রশ্ন কমন পড়ার জায়গা সম্ভাবনা কিন্তু এই জায়গাটাতে থাকবে। নেক্সট আমাদের আরেকটা অপশন আছে সেন বংশ। একটু খেয়াল করেন, সেন বংশ কারা? বাংলায় একটু খুব ইন্টারেস্টিং একটা তথ্য আপনাদেরকে দিই। আমাদের বাংলা পৃথিবীর এমন একটি বিশিষ্ট মণ্ডিত স্বতন্ত্র একটি স্থান, পৃথিবীর প্রধান 4টি ধর্মগোষ্ঠী দ্বারা এই অঞ্চলটি শাসিত হয়েছে। পাল, গুপ্ত, এরা কারা? এরা হচ্ছে বৌদ্ধ শাসক। একটু খেয়াল করেন, আর্য থেকে বৌদ্ধ, ওরা হচ্ছে মূলত বৌদ্ধ ক্লাসের, ওরা ছিল বৌদ্ধ শাসক। পরে সেনরা আসার পর 1150 সাল থেকে 1203 পর্যন্ত আমাদেরকে শাসন করেছে সেনরা। সেনরা হচ্ছে হিন্দু শাসক। আবার 1204 সালের পরে যখন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আসলেন এবং পরবর্তী যে সুলতানি বংশ মোগল নবাবরা আমাদেরকে চালিয়েছিল, একটা প্রায় 500 বছরের মতো একটা বিশাল সময় আমাদেরকে মুসলমানরা রাজত্ব করেছে। আবার 1947 সালে যখন দেশ বিভাগ হলো, সেপারেশন অফ ইন্ডিয়া হলো, আমরা দেখলাম একটা তল্লাট হিন্দুরা শাসন করছে, একটাতে মুসলিমরা, আর এই দিকে হচ্ছে মুসলিমরা, পাকিস্তান, বাংলাদেশ, আবার ভারত। তাহলে এটা হচ্ছে সাচ অ্যান ইউনিক প্লেস অফ দি ওয়ার্ল্ড, বিশ্বের এমন একটি জায়গা যেখানে পৃথিবীর প্রধান 4টি ধর্মগোষ্ঠী। প্রধান 4টি ধর্মগোষ্ঠী কারা? বৌদ্ধ, ইসলাম, আমাদের সনাতন ধর্মের যারা খ্রিস্টান, এরাই তো প্রধান 4টি ধর্ম জনগোষ্ঠীর বিচারে। এই 4টি ধর্মের লোকই কিন্তু গত প্রায় 2000 বছর, 2500 বছর এই অঞ্চলকে শাসন করে এসেছে। এটা খুবই ইন্টারেস্টিং তথ্য, কিন্তু মনে রাখবেন। তাহলে একটা প্রশ্ন আপনাদেরকে করি, যারা পারেন একটু উত্তর দিবেন প্লিজ। সেন বংশের শাসকরা কোন ধর্মের লোক ছিলেন? সেন বংশের শাসকরা, শারমিন রহমান শামা উত্তর দিয়েছেন হিন্দু, নিপা ফারজানা বলেছেন হিন্দু, হ্যাঁ অধরা অথুই বলেছেন হিন্দু, খাতিজা বেগম সাদিয়া বলেছেন মৌর্য, সনাতন। হ্যাঁ, অনেকে সঠিক উত্তর দিচ্ছেন। নাম বৌদ্ধ না, সাইয়েদা নুরুন নাজিয়া, বৌদ্ধ নয়, সেন বংশের। পাল এবং গুপ্তরা ছিল আমাদের মুসলিম শাসক, সরি বৌদ্ধ শাসক। সেন বংশ যখন 1150 সাল থেকে প্রায় 1200 সাল পর্যন্ত এই সময়টা আমাদের শাসন করেছিল সেন বংশের শাসকরা। সেন বংশে আমাদের কতগুলো খুবই সিগনিফিক্যান্ট তথ্য আছে। সেন বংশ থেকে কিন্তু প্রায় প্রশ্ন হয়, মনে রাখবেন। কারণ একে তো হচ্ছে সেন বংশ হচ্ছে আমাদের প্রাচীন যুগের সমাপনী অংশে সেন বংশ এক। 2 নম্বর হচ্ছে শাসক গোষ্ঠীর ধর্মের বা গোষ্ঠীর পরিবর্তন, বৌদ্ধ থেকে হিন্দু। 3 নম্বর হচ্ছে আবার ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজির কাছে আবার পরাজয় এবং তথা এই অঞ্চলে নতুন একটা এরা, নতুন একটা যুগের শুরু, মধ্যযুগের শুরু। এই সব কারণে সেন বংশ থেকে প্রশ্ন হয়। সেন বংশ থেকে প্রশ্ন হওয়ার স্পেসিফিক কয়েকটা জায়গা আছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেন বংশের রাজারা কোন ধর্মের শাসক ছিলেন? আপনারা অনেকেই বলেছেন হিন্দু রাজা। সেন বংশের সর্বশেষ রাজা কে ছিলেন? রাজা লক্ষণ সেন। অসংখ্যবার পরীক্ষা এসেছে। সেন বংশের সর্বশেষ রাজা কে ছিলেন? রাজা লক্ষণ সেন। প্রাচীন বাংলার সর্বশেষ হিন্দু রাজা কে ছিলেন? রাজা লক্ষণ সেন। প্রাচীন বাংলার সর্বশেষ শাসক কে ছিলেন? লক্ষণ সেন। প্রাচীন বাংলায় কাদের শাসনের সময়ে হিন্দুদের মধ্যে বর্ণ প্রথা তথা কাস্ট সিস্টেমের উদ্ভব হয়? সেনদের শাসনের সময়। একটু খেয়াল করেন, রাজা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি কাকে পরাজিত করেছিলেন? লক্ষণ সেনকে। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি লক্ষণ সেনকে কত সালে পরাজিত করেছিলেন? এই 1204 সালে। এখান থেকে প্রশ্ন হয়, লক্ষণ সেন কার কাছে পরাজিত হয়েছিলেন? বখতিয়ার খিলজির কাছে। এই যে জায়গাটা, এই যে কয়েকটা প্রশ্ন বললাম, এখান থেকে অসংখ্যবার কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে প্রশ্ন হয়েছে।
প্রশ্ন হয়েছে এবং প্রশ্ন হবে, প্রশ্ন হয়েছে এবং প্রশ্ন হবে। কোন কোন প্রশ্নগুলো বারবার হয় একটু খেয়াল করেন, মাইন্ড ইট। শুধু পড়া নয়, পড়া মুখস্থ করা নয়, পড়া মনে রাখা নয়, আপনারা একটু মাথাটাকে খাটাবেন। কারণ আপনি যখন পরীক্ষার হলে থাকবেন সবসময় তো প্রশ্ন আপনার কমন পড়বে তা নয়। আমরা যা পড়ছি হুবহু তাই আসবে এটার কোনো গ্যারান্টি আমরা কখনো দিই নাই। সুতরাং আমরা নাই, শিক্ষকরা আপনাদের সাথে নাই, প্রতিষ্ঠানগুলো আপনাদের সাথে নাই। ইউ ইউরসেলফ, ইউ আর অনলি ওয়ান। আপনি নিজেই নিজের কাজটা করতে হবে। তখন কিন্তু আপনার সম্পদ হচ্ছে আপনার ব্রেইন, আপনার মননশীলতা, আপনার চিন্তা শক্তি। এখন এটাকে আপনার বদ্ধ করে দিলে আমি আর কিছু পড়বো না, আমি আর কিছু জানবো না, আমি আর কিছু শিখবো না, আমি যা জানি তাই, তার মানে হচ্ছে আপনি নিজেকে আবদ্ধ করে ফেললেন। সম্ভবত পেঁচা বা কোন একটা পাখি আছে, আপনি, আমার যদি ভুল হয় ক্ষমা করবেন, কেউ জানলে কমেন্টে লিখে দিতে পারেন। ঝড় তুফানের সময় নাকি পেঁচা ভয়ে নিজের চোখ বন্ধ করে ফেলে, বন্ধ করার পর নিজেকে নিজে সান্ত্বনা দেয়, বুঝ দেয়, আমার কেউ দেখছে না, আমার কেউ দেখছে না। প্রকৃত সত্য হচ্ছে সে নিজে অন্ধ হয়ে যাওয়ার কারণে সে কিছু দেখছে না। বাংলা একটা প্রবাদ আছে, একটা প্রবচন আছে, অন্ধ হলেই প্রলয় বন্ধ হয় না। সুতরাং আপনি অন্ধ হবেন না, আপনি আপনার ভাব জগৎকে, আপনার চিন্তার জগৎকে সবসময় উন্মুক্ত রাখবেন, খোলা রাখবেন। যত আসে সেটা নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, প্রয়োজনীয় তথ্য, অপ্রয়োজনীয় তথ্য নিয়ে আপনার মাথা হ্যাং করার কোনো কারণ নাই। আপনার যেগুলো প্রয়োজনীয় সেগুলো আপনি কালেক্ট করেন, সেগুলো সম্পর্কে আপনি উট পাখি, সুরাইয়া জাহান ঐতিহ্য, থ্যাংক ইউ ভেরি মাচ। সুরাইয়া বলেছেন উট পাখি হতে পারে, তাহলে থ্যাংক ইউ ভাই। যেটা বলছিলাম, সেন বংশ থেকে প্রশ্ন হলেই এই জায়গাগুলো থেকে প্রশ্ন হয়। প্রাচীন যুগে সর্বশেষ রাজা কারা ছিলেন? সেন রাজারা। সর্বশেষ হিন্দু রাজা, সর্বশেষ সেন বংশীয় শাসক কে ছিলেন? লক্ষণ সেন। সর্বশেষ প্রাচীন যুগে হিন্দু রাজা কে ছিলেন? লক্ষণ সেন। লক্ষণ সেন কার কাছে পরাজিত হয়েছিলেন? ইখতিয়ার খিলজির কাছে। কত সালে পরাজিত হয়েছিলেন? 1204 সালে। ইত্যাদি ইত্যাদি। এই তথ্যগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য যে স্টকটা আপনার থাকা দরকার, আপনি সেটা আপনার যথেষ্ট বলে মজবুত বলে আমি মনে করি। প্রাচীন যুগ থেকে প্রশ্ন এভারেজে একটি হয়, এটাই ধরে নেবেন। প্রাচীন যুগ থেকে প্রশ্ন যদি হয়, ট্রাস্ট মি, আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার স্টাডি থেকে বলছি, এই 6টা বাঁক যেগুলো আপনাদেরকে বললাম, নাম্বার 1 বাঙালি জাতিগোষ্ঠীর উদ্ভব, নাম্বার 2 জনপদ, নাম্বার 3 রাজা শশাঙ্ক কেন্দ্রিক, নাম্বার 4 হচ্ছে বাংলার মাৎসন্যায়, নাম্বার 5 হচ্ছে পাল বংশ, এবং সর্বশেষ হচ্ছে সেন বংশ। সেন বংশের ছোট্ট একটা কথা বলে আমি আমার আলোচনার ইতি টানতে যাচ্ছি। সেন বংশ একটু খেয়াল করেন। সেন বংশের সময় বাংলার হিন্দুদের মধ্যে বর্ণ প্রথার উদ্ভব হয়, কাস্ট সিস্টেম বা বর্ণ প্রথার উদ্ভব হয়। বর্ণ প্রথা কি? একটু বর্ণ প্রথা আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, বর্ণ প্রথা কারা কারা বর্ণ প্রথা সাপোর্ট করেন বা সমর্থন করেন? একটু লিখেন তো প্লিজ কমেন্টে। কারা কারা বর্ণ প্রথা সাপোর্ট করেন, সমর্থন করেন, বর্ণ প্রথা মেনে চলেন? আমাদের বিশেষ করে সনাতন ধর্মের ভাই বোনরা, তারা চাইলে স্বতঃস্ফূর্তভাবে রেসপন্স করতে পারেন। আবার বর্ণপ্রথা মুসলমানদের মধ্যে আছে কিনা, আমাদের এখানকার যে এটা কি সংখ্যার দিক থেকে বেশি জনগোষ্ঠী, তারাও কোনো, তাদের মধ্যে এটা আছে কিনা, বা এই সম্পর্কে আপনারা কি জানেন? কেউ যদি জানেন প্লিজ রেসপন্স ইয়ার মধ্যে করেন। বর্ণপ্রথা সমর্থন করেন নাকি করেন না? কানিজ বলেছে নট এট অল, সুব্রত পাল শুভ বলেছে নো, ইমরান মাসুদ বলেছে নো, মাজহারুল ইসলাম বলেছে না স্যার, সে নো টু রেসিজম। সেটা একেবারে স্লোগান দিয়ে দিয়েছে। ইমরান মাসুদ নো। তপন রয় প্রিয় বলেছে চলি, আরেকদিন তাকে বলতে হবে কেন করি, কেন মেনে চলি। একজন বলেছে ইশরাত করি না স্যার। তরিকুল বলেছে না, তনুশ্রী না, জামাল হাজারি না, মারুফা না। হ্যাঁ, অনেকেই না বলছে। এখন কথা আছে, সক্রেটিস বলেছিলেন নো দাই সেলফ, নিজেকে জানো। আমাদের লালন বলেছিলেন আমি নিজের না চিনিলাম। আমাদের নিজস্ব আত্মবিশ্লেষণ, মহাকবি লালন বলেছিলেন নিজের না চিনিলাম। আসলে কি আমরা জানি? বা আমরা নিজে
সেন বংশের শাসকরা রুলার হিসেবে কোনো পাবলিক ক্লেইম ওঠার আগেই তারা নিজেরা, বিশেষ করে লক্ষণ সেনের সময় এটা পাকাপোক্তভাবে এস্টাবলিশ হয়েছিল, আমরা কি বর্ণপ্রথাটা চাপিয়ে দিব। বর্ণপ্রথাটা কেন করা হয়? বেসড অন অরিজিন, জন্মের এবং কর্মের দিক থেকে। একটা হচ্ছে ওয়ার্ক আর একটা হচ্ছে অরিজিন। এই দুইটার দিক থেকে আপনার বর্ণপ্রথা করেছিল, বর্ণ 4টি শ্রেণীতে ভাগ করেছিল জনগণকে। আমরা সোশ্যাল স্ট্রাটিফিকেশনের কথা বলি, কার্ল মার্কসও কিন্তু সমাজের মানুষকে বিভিন্ন ভাগে শ্রেণী বৈষম্য, শ্রেণী ক্লাস ভাবে ভাগ করেছিলেন। আমাদের রাজা লক্ষণ সেনরা যখন এখানে 4টি ক্লাসে ভাগ করলেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র এবং বৈশ্য, এই যে 4টি সমস্যা আমাদের 4টি ক্লাসে বিভক্ত করা হয়, এখন তার এক একটা ক্লাস আছে। এগুলোর বিরুদ্ধে বর্ণ ক্লাসটাকে তীব্রভাবে সমালোচনা করে চৈতন্যদেব লিখেছিলেন 1200-1300 সালের দিকে, অসাধারণ একটা উক্তি করেছিলেন, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। অর্থাৎ যে জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, যেখানেই তার জন্ম হোক, যদি তার কোয়ালিটি থাকে, যদি তার মেধা থাকে, যদি সে সাধনা করে, তাহলে তাকে সমাজের উচ্চ স্তরে পৌঁছার, উচ্চ স্থানে যাওয়ার জন্য সুযোগ করে দিতে হবে। ওপেন সোসাইটি, উদার নৈতিক সমাজ। কিন্তু বর্ণপ্রথা কিন্তু তা না। এখন আমরা যে ভাইয়েরা বোনেরা, আমরা যে উত্তরটা করলাম, হ্যাঁ সমর্থন করি বা করি না, কেন করি কেন করি না, একটু খেয়াল করেন। হৈমন্তী গল্প আমরা পড়েছি, রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ একটা ছোট গল্প। হৈমন্তী গল্পে অপুকে দিয়ে একটা কথা বলিয়েছিলেন বিশ্বকবি দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুর। সেদিন সীতাকে যারা বনবাসী দিতে গিয়েছিল তাদের মধ্যে আমিও যে ছিলাম। শিশির নাম দিয়েছিল হৈমকে, তার শিশির আদর করে কোমল ভাবে নরম সুরে রোমান্টিসিজম থেকে তার শিশির নাম দিয়েছিল। কিন্তু সমাজের বিশ্রী যে প্রণালী, এই যে যৌতুক প্রথা, পণ ব্যবস্থা এবং বয়সের কারণে যে শ্বশুর বাড়িতে ভদ্রমহিলার যে হৈমন্তীর যে একটা বিরূপ পরিবেশ, এবং বিরূপ পরিবেশ যখন হৈমন্তীকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল, ওখানে বলেছিল একদিন হঠাৎ করে অপু বাসায় এসে ঘরে ঢুকতে গিয়ে দেখলো দরজার পাশে চুল এলোমেলো হয়ে উদাস ভঙ্গিতে বাহিরের দিকে তাকিয়ে আছে তার হৈম। এই হৈমকে যখন আমাদের সমাজের বিভিন্ন কাস্টমস গুলো, আমাদের সমাজের কুপ্রথাগুলো যখন ধীরে ধীরে ধ্বংস করে ফেলছিল, অপু কিন্তু একবারও কোনো উচ্চবাচ্য করেনি। হৈমকে রক্ষার জন্য, তার শিশিরকে রক্ষার জন্য কিন্তু অপু দাঁড়ায় নাই। পরে রবীন্দ্রনাথ সেটাকে ক্লোজিং এ এনেছেন, শুনেছি নতুন করে কন্যা দেখা হচ্ছে। কি বিভৎস চিন্তা আমাদের, এই যে আমাদের চিন্তা, আমাদের যে কুসংস্কার সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন। রবীন্দ্রনাথের আরেকটা জীবন স্মৃতি প্রবন্ধ উনি অসাধারণ একটা উক্তি করেছিলেন। উনি বলেছিলেন, আমরা, এখানে আমরা মানে হচ্ছে আমরা বাঙালিরা, বাঙালিদের সম্পর্কে বলা হয়েছে, আমরা যাহা বিশ্বাস করি তাহা পালন করি না, যাহা পালন করি তাহা বিশ্বাস করি না। আমাদের বর্ণপ্রথার ক্ষেত্রেও কি আমরা তাই? এটা যদি ভালো থাকে তাহলে কেন আমি অ্যাকসেপ্ট করব না? আর যদি এটা আমার সমাজের জন্য, যদি আমাদের হিউম্যান কাইন্ডের জন্য যদি পীড়াদায়ক হয়, বেরিয়া হয়, তাহলে আমি এটা কেন মেনে চলবো? আমরা বিভিন্ন বন্ধু বান্ধবকে এই সমস্ত বিষয়ে, আমরা যখন বন্ধুদের মহলে থাকি, বন্ধুদের সাথে যখন থাকি, আমরা অনেক ধরনের কথাবার্তা বলি এই সমস্ত বিষয়। জাস্ট আমার যেটা কথা আপনাদের কাছে ভাইয়ের এবং বোনেরা, সেটা হচ্ছে থিঙ্ক অফ ইট, নিজে চিন্তা করুন। ওবায়দ স্যার কি বলছে, এক্স স্যার কি বলছেন তা না, আপনি নিজেও তো একজন স্বতন্ত্র মানব। আপনার সত্তা কি বলে, যেটা হচ্ছে মানুষকে খুলে দেওয়ার জন্য, মানুষকে মুক্ত করে দেওয়ার জন্য, মানুষের বিকাশের জন্য যা যা দরকার, এটাকে আমরা অ্যাকসেপ্ট করব। আর যেটা মানুষের সৃজনশীলতাকে দমন করে দিতে চায়, মানুষের শক্তিকে নিঃশেষ করে দিতে চায়, ব্যারিয়ার তৈরি করে, মানুষের হায়াত একটাই, জীবন একটাই, এটাকে ফলে ফুলে সুশোভিত করার ক্ষেত্রে ন্যায্য পাওনা থেকে যদি কেউ বন্ধ করতে চায়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে প্রশ্ন তুলতে হবে, আমাদের প্রশ্ন রেজ করতে হবে, আমাদের যার যার জায়গা থেকে। এই চিন্তাগুলো একটু প্লিজ একটু খুলে দেন, একটু চিন্তা করুন। এই বর্ণপ্রথা, তাহলে যেটা বলছিলাম, রাজা লক্ষণ সেনরা যখন ক্ষমতায় ছিলেন, সেন বংশ, তারা তখন বর্ণপ্রথার উদ্ভব করেছিলেন। এই যে আমাদের আজকের আলোচনা, একটু খেয়াল করেন, প্রাচীন যুগের আলোচনা এখন যেটা করলাম, আপনাদেরকে যে কয়েক পেজে যে একটা শীট দেওয়া হবে, আমি ফার্মলি বিলিভ করি আমার এই আজকের আলোচনাটা, মাস ফরওয়ার্ডের প্রথম ক্লাস প্লাস যে শীটটা আপনাদেরকে দেওয়া হবে কিছুক্ষণ পর পিডিএফ করে, এই আলোচনাটা যদি আপনারা পড়েন, আমার আলোচনাটা শুনেন, বোঝার চেষ্টা করেন, আমি মনে করি বিসিএস প্রিলিমিনারি ক্লাসে, বিসিএস প্রিলিমিনারিতে প্রাচীন যুগের জন্য যা দরকার, আমার যেটা মনে হয়, আমার অভিজ্ঞতা যেটা বলে, ইটস ইনাফ ফর ইউ। আমরা আমাদের আলোচনার একেবারে 11th আওয়ারে চলে আসলাম। একটু খেয়াল করেন,
এই জিনিসটা লেখা হয়ে আছে, এই জিনিসটা দেওয়া হয়েছে মূলত ইয়ে করার জন্য, মানে ফ্রিকুয়েন্টলি আমরা কিছু প্রশ্ন ফেস করি, আমরা যারা পড়াতে যাই, আমরা যারা ইনস্ট্রাকশন দিই, গাইডলাইন দিই, মানে আমরা যারা আস্তে আস্তে সিনিয়র হয়ে যাচ্ছি, আমাদেরও সিনিয়র ছিল এক সময়, এখনো অনেকেই সিনিয়র আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে। বাদল সৈয়দ স্যার আমাদের সিনিয়র, তারা আমাদেরকে পথ দেখান। আবার আমার আমার কিছু বড় ভাই ছিল যারা, আমি যখন বিসিএস পরীক্ষা স্লাইড যেটা ছিল একটু খেয়াল করেন, তথ্য কিভাবে মনে থাকে একটু জেনে রাখুন। একটা হলো বারে বারে তথ্য কিভাবে মনে থাকে একটু খেয়াল করেন। এই প্রশ্নটা আমরা প্রায় ফেস করি আমাদের ইয়াং বন্ধুদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে। দুঃখিত, আমাদের একটু ইন্টারাপ্ট হলো, ইলেকট্রিসিটি চলে গেছে, এখন মোবাইলের আলোতে ক্লাস নিতে হচ্ছে। একটু প্লিজ ধৈর্য ধরুন বা আমার কথাগুলো একটু শুনেন প্লিজ। আমি একেবারেই শেষে, আর হয়তো সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে। তথ্য কিভাবে মনে থাকে একটু মনে রাখবেন, বারবার পড়লে, আপনি যদি যদি পড়তে থাকেন, বারে বারে পড়েন, তথ্যগুলো আপনার স্মৃতি থাকবে, আপনি এটা মনে রাখতে পারবেন, আপনি আত্মস্থ করতে পারবেন, মনে রাখতে পারবেন, স্মরণে রাখতে পারবেন। যদি আপনার বাবা, একটু ছোট্ট একটা বিষয় একটু খেয়াল করেন তো, আপনাকে আমাকে যখন বলা হয় বাবার নাম কি, আমরা খুব দ্রুত বলে ফেলতে পারি। দাদার নাম কি, আমাদের কয়েক সেকেন্ড বেশি সময় যায়। দাদার বাবার নাম কি, আমরা এগুলো যেহেতু বারবার পড়িও না, বারবার বলাও হয় না, আমরা এগুলো আর পারি না। তাহলে মনে রাখার অন্যতম গুরুত্বপূর্ণ একটা সূত্র হচ্ছে বারবার করতে হবে। মনে রাখতে চাইলে কারোর সাথে আলোচনা করতে হবে। আপনি যে বিষয়টা আপনার মনে রাখা দরকার, আপনি আরেকজনকে সেটা শেয়ার করুন, ডেলিভার করুন, গ্রুপ ডিসকাশন করুন, ঘন ঘন কারোর সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলুন, যেগুলো আপনার জন্য দরকার, মনে রাখা দরকার। লিখে লিখে পড়লে, অনেকেই বলেছেন এগুলো, আমি যে কারণগুলো দিয়েছি এটা আমার বানানো, এগুলো হচ্ছে যারা এই বিষয়ে এক্সপার্ট, যারা গবেষক, যারা সারা বিশ্বব্যাপী যারা রিকগনাইজড রিসার্চার, ওদের গবেষণা থেকে এগুলো উঠে আসছে। আপনি যদি লিখে লিখে পড়েন, তাহলে লিখে লিখে পড়লে আপনার মনে থাকার ইয়াটা, শক্তিটা অনেক বেশি বেড়ে যাবে, মনে রাখার
ক্ষমতাটা অনেক বেশি বাড়বে বড় বড় করে পড়লে। আমরা একটু খেয়াল করেন তো, স্কুলে যখন আমরা যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা পত্রিকা পাঠকের মতো পড়ালেখা করি, বা এরকম করে তাকিয়ে থাকি, পরে আমাদের এগুলো আর মনে থাকে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। কলেজে আমরা অনেক প্রিয় প্রিয় কবিতা পড়েছি, গাহি তাহাদেরই গান, কি এটা কি সোনার তরী, তারপরে আপনার এটা কি বলে পাঞ্জেরি, অনেক সুন্দর সুন্দর অসাধারণ বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কবিতাগুলো পড়ছি। যখন আমাদেরকে বলা হয় 8টা লাইন মুখস্থ বলেন তো, আমরা কিন্তু আর বলতে পারি না। 4টা লাইন মুখস্থ বলেন তো, আমরা আর বলতে পারি না। কিন্তু একটু খেয়াল করেন, ছোটবেলায় শৈশবে যখন 6, 7, 8 বছর বয়সে আমরা এটা কি বলে ফ্লোরে বসে, মাটিতে বসে, চাটাই বসে যখন আমরা পড়তাম, আমরা এটা কি বলে এটা কি আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি জাগি, এই যে কবিতা পড়তাম, আই ছেলেরা আই মেয়েরা ফুলতুলিতে যায় সব, এই ভোর হলো দৌড় হলো, এগুলো দেখেন এত বছর আগে পড়ার পরেও আমরা একটার পর একটা লাইন, একটার পর একটা শব্দ অবিরত অবিরাম ভাবে বলে যেতে পারছি। কারণ কি? আমরা ওইগুলো পড়েছি মন দিয়ে, প্রাণ দিয়ে, মাথা দোলায়া দোলায়া পড়েছি। এবং সবচেয়ে বেশি যে কাজটা করেছি, চিৎকার করে করে পড়েছি, বড় করে করে পড়েছি। আপনি বড় বড় করে পড়েন, আপনার দেখবেন মনে থাকবে বেশি। গবেষকরা বলছে আপনার যা মনে রাখা দরকার, আপনি এমন ভাবে উচ্চারণ করুন যাতে আপনার কান স্পষ্টভাবে শুনে। আপনার কান যদি স্পষ্টভাবে শুনে, তাহলে আপনার মনে রাখার শক্তি অনেক বেশি, আমি পার্সেন্টেজের দিকে যাচ্ছি না, অনেক বেশি বেড়ে যাবে। লাস্ট যেটা বলবো, তথ্য মনে রাখার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় খুবই একটি ইফেক্টিভ ওয়ে হচ্ছে, আপনি শুধু ইনফরমেশনটা না নিয়ে ইনফরমেশনের আশেপাশের ঘটনাগুলো সম্পর্কে একটু জানুন। মুজিবনগর সরকার কত তারিখে গঠিত হয়, বা আমাদের এটা কি বলে প্রথম অস্থায়ী সরকার কবে শপথ নেয়, এই ডেটটা শুধু 17 এপ্রিল বা 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে দেওয়া হয়, স্পেসিফিক ওই ডেটটা না পড়ে এটার সাথে আপনার ইতিহাসের বিভিন্ন লেখকের বই, বিভিন্ন চিন্তকের বই, পত্রপত্রিকার বিভিন্ন কলাম, এখানে ধরেন 10 এপ্রিলের ঘটনা প্রবাহ, কেন চুয়াডাঙ্গাতে আপনার শপথ পড়ানোর কথা ছিল, কেন এটা আবার মেহেরপুরে নিয়ে আসা হলো, মুজিবনগরে নিয়ে আসা হলো, এই বিষয়গুলো যখন আমরা পড়বো, এই ঘটনাগুলো যখন আমরা জানবো, তখন দেখবেন আমাদের আর মনে রাখার দরকার নেই। আমরা মন থেকে তাড়িয়ে দিতে চাইলেও আমরা এগুলো আর তখন রিমুভ করতে পারবো না। আপনি যদি এখানে একটু খেয়াল করেন, লাস্ট যে পয়েন্টটা আপনাদেরকে শেয়ার করতে চাই, যে প্রশ্নগুলো, কোন প্রশ্নগুলো পরীক্ষায় বেশি আসে, একটু খেয়াল করেন কোন পরীক্ষায় প্রশ্নগুলো বেশি আসে। আমি উত্তর দিয়ে দিয়েছি, ওই যে বললাম মার্চ ফরওয়ার্ড, দেয়ার ইজ এ কোয়েশ্চেন, দেয়ার ইজ এ আনসার। এই যে মার্চ, কোন প্রশ্নগুলো পরীক্ষায় বেশি আসে, কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, হাউ, কিভাবে আমরা বুঝবো এটা গুরুত্বপূর্ণ, কিভাবে আমরা বুঝবো এটা বেশি ইম্পর্টেন্ট, এটা বোঝার সবচেয়ে সবচেয়ে কার্যকর, সবচেয়ে ভালো একটা মাধ্যম হচ্ছে জাস্ট স্টাডি প্রিভিয়াস কোয়েশ্চেন্স। আপনি আগের প্রশ্নগুলো, পূর্বের প্রশ্নগুলো, আগের পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্নগুলো আপনি স্টাডি করেন, আনসার ইজ সিম্পল। যে প্রশ্নটা বারবার আসছে, এই যে আমি কয়েকটা প্রশ্ন বললাম, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, শেখ মুজিবুর রহমান, এটা বারবার পরীক্ষা আসছে, সুতরাং এটা আমাদের জানা আছে। বা স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে ঘোষণা করা হয়, 10 এপ্রিল 1971, আমাদের মনে আছে। আপনার এটা কি বলে ভুটান বাংলাদেশকে কবে প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দেয়, এটা অনেকবার আলোচিত প্রশ্ন, অনেকবার পরীক্ষা আসা প্রশ্ন, এগুলিতে পরীক্ষা আসে। একটু খেয়াল করেন তো, আপনাকে যদি পাবলিক সার্ভিস কমিশন দায়িত্ব দেয় একটা প্রশ্ন তৈরি করার জন্য, আপনি কি করবেন? আমি কি করব? আমি জিনিসটা সম্পর্কে একটা আদল নেওয়ার জন্য, আমি জিনিসটা সম্পর্কে বোঝার জন্য এবং পারফেক্টলি জিনিসটাতে রিচ করতে পারার জন্য আমরা কিন্তু প্রিভিয়াস এক্সাম্পল, প্রিভিয়াস এক্সপেরিয়েন্সটা কিন্তু আমরা কালেকশন করি। যে প্রশ্ন, তিনি ঢাকা ইউনিভার্সিটি আইবিএ ফ্যাকাল্টির শিক্ষক হন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন, তিনি কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হন, বা সিভিল সার্ভেন্ট হোক সিনিয়র, যাদেরকে প্রশ্নটা করতে দেওয়া হবে, মনে রাখবেন তারও একটা সোর্স অফ ইনফরমেশন আছে।
তারও একটা সোর্স অফ নলেজ আছে। তো এগুলো কি, এগুলো হচ্ছে আগে কি ধরনের প্রশ্ন হতো আপনি একটু খেয়াল করেন তো। আপনাকে হুট করে একটা প্রাইমারি স্কুলের কোন একটা সাবজেক্টে প্রশ্ন করতে বললো, আপনি কিন্তু দেখবেন প্রিভিয়াস কোনো প্রশ্ন আছে কিনা আপনি ঘাটাঘাটি করবেন। তো এটা দেখা মানে হচ্ছে আপনার ব্রেইন থেকে একটা মেসেজ যাওয়া আপনার মনে, সেটা হচ্ছে সুতরাং সুতরাং আমি আপনাদের সবাইকে বলবো যে আগের প্রশ্নগুলো আছে নট অনলি শুধু বাংলাদেশ অ্যাফেয়ার্স এর জন্য নয়, প্রতিটা সাবজেক্টের জন্য, বাংলার জন্য, ইংলিশের জন্য, ম্যাথমেটিক্স এর জন্য, কি বলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর জন্য আপনি আগে প্রিভিয়াস প্রশ্নগুলো স্টাডি করেন। এটা হচ্ছে থাম্ব রুল ফর সাকসেস, মনে রাখবেন। তাহলে বারে বারে পড়তে হবে। আমরা বন্ধুরা যারা আছি তারা সবাই বারে বারে পড়বো, বারে বারে প্র্যাকটিস করব। আপনাদেরকে একটা প্রশ্ন, আমি যখন আপনাদেরকে বিসিএস প্রস্তুতি নিয়ে প্রথম দিনের আলোচনা করেছিলাম, একেবারে ভেরি ফার্স্ট ডে বিসিএস প্রস্তুতি কৌশল নিয়ে আলোচনা করেছিলাম, আমি আপনাদেরকে এই বিষয়ে ধারণা দিয়েছিলাম আমরা আসলে কি হতে চাই। প্রশ্নটা পেয়েছেন না? একটু উত্তর করবেন কমেন্টে দুই একজন। আমরা একেবারে 11 মানে একেবারে শেষের দিকে চলে আসছি। আমরা কি কি হবেন? আপনি বিসিএস ক্যাডার হবেন না বিসিএস ক্যাডার অফিসার হবেন? বিসিএস অফিসার তো অপশনে নাই শরীফুল। রিগান চাকমা ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আল জাবের হোসাইন বিসিএস ক্যাডার অফিসার হতে চাই, বিসিএস ক্যাডার অফিসার, ভেরি গুড। এই তো মার্চ ফরওয়ার্ড কিন্তু একটা চেঞ্জ নিয়ে আসছে, এটা দেখা যাচ্ছে। এই যে একটা প্রশ্ন পেলেন, আপনার উত্তর অধিকাংশই সঠিক উত্তর করছেন। যারা আগের আলোচনা শুনেছেন, যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন, পেজ গ্রুপ পড়েন, আমাদের এটা কি বলে ইউটিউব চ্যানেল দেখেন, তারা কিন্তু অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন। যে দুই একটা সঠিক উত্তর আমি মনে করি এরা হয়তো পরবর্তীতে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, আমাদের সাথে যুক্ত হয়ে আছেন। বিসিএস ক্যাডার অফিসার হব আমরা। কি হব আমরা? বিসিএস ক্যাডার অফিসার হব ইনশাআল্লাহ। এই তো আপনারা অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন। পরবর্তী ক্লাস হবে ইনশাআল্লাহ, সবকিছু ঠিকঠাক থাকলে আমরা বাংলার মধ্যযুগের ইতিহাস নিয়ে ক্লাস করব। আজকে আমরা পড়েছি হচ্ছে বাংলার প্রাচীন যুগের ক্লাস, নেক্সট ক্লাস আমরা পড়বো হচ্ছে মধ্যযুগের ক্লাস। লাস্ট 1-2 মিনিটে আমি আপনাদেরকে একটু কথা বলতে চাই। প্রাচীন যুগ, আমরা বাংলাদেশ অ্যাফেয়ার্স এর সিলেবাস আলোচনা করতে গিয়ে দেখেছি বাংলাদেশ অ্যাফেয়ার্স হচ্ছে সিলেবাসে সবচেয়ে বেশি নাম্বার কভার করা একটা সাবজেক্ট। প্রিলিমিনারিতে 30 মার্কস, লিখিত পরীক্ষায় 200 মার্কস, বাইবাতে 1/4 কোয়েশ্চেন রিলেভেন্ট টু বাংলাদেশ অ্যাফেয়ার্স। সুতরাং আমরা বাংলাদেশ অ্যাফেয়ার্স সাবজেক্টটাকে আমরা খুব গুরুত্বের সাথে দেখব। সাথে সাথে এটাও বলেছি বাংলাদেশ অ্যাফেয়ার্স একমাত্র সাবজেক্ট, ইফ ইউ বিকাম সাকসেসফুল ইন দিস জার্নি, আপনি যদি বিসিএস ক্যাডার অফিসার হন, সারা কেরিয়ার লাইফে, সারা সার্ভিস লাইফে আপনাকে একটা সাবজেক্টেরই স্টাডি করতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স। এই বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ইতিহাসের ক্লাসে আমরা আলোচনা করতে গিয়ে দেখলাম ইতিহাসকে আমরা আলোচনার সুবিধার জন্য 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, একটা হচ্ছে আধুনিক যুগ। আমরা দেখেছি মুক্তিযুদ্ধ এবং ইতিহাস সংশ্লিষ্ট বিষয় থেকে প্রিলিমিনারিতে 6টি প্রশ্ন আসে। আমরা যদি মুক্তিযুদ্ধের জন্য 3টা প্রশ্ন বরাদ্দ রাখি, তাহলে ইতিহাস থেকে দেখা যায় 3টা প্রশ্ন। তাহলে প্রাচীন যুগ থেকে আমরা প্রিভিয়াস 5 ইয়ার্স এর প্রশ্ন স্টাডি করে দেখেছি প্রাচীন যুগ থেকে সাধারণত একটা প্রশ্ন হয়। কোনো সময় দেখেছি 3টা, কোনো সময় হয়নি, কিন্তু অন এন অ্যাভারেজে আমরা প্রাচীন যুগ থেকে একটা প্রশ্ন পাই। এখন প্রাচীন যুগ থেকে আলোচনা করতে গিয়ে আমি বলেছি প্রাচীন যুগের ঠিক স্পেসিফিক শুরুটা কোথায় হয়েছে আমরা আলোচনা করি নাই। তবে আমরা বলেছি এটা আপ টু 1203 সাল পর্যন্ত প্রাচীন যুগ অব্যাহত ছিল। এই প্রাচীন যুগে আমরা 2টা ধর্মগোষ্ঠীকে শাসক হিসেবে পেয়েছি। প্রথমত ছিল বৌদ্ধ, বৌদ্ধের পর আমরা পেয়েছি হিন্দুদের। বৌদ্ধ ছিল কারা? গুপ্ত বংশের শাসকেরা। বৌদ্ধ ছিল কারা? পাল বংশের শাসকেরা। গুপ্ত মৌর্য গুপ্ত সম্পর্কে আমরা বলেছি, যিনি চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে বলেছি, যিনি গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেছিলেন, আমাদের উপমহাদেশে প্রথম জাতীয় ঐক্য ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেছিলেন এবং অনেকটা সফল হয়েছিলেন মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য। এরপর আমরা দেখেছি প্রশ্ন হয় হচ্ছে কতগুলো স্পেসিফিক এরিয়া আছে, দেয়ার আর 6 ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস যেখান থেকে বিসিএস প্রিলিমিনারিতে সাধারণত প্রশ্নগুলো হয়। সেগুলো আমরা যদি একটু রিপিট করি আপনাদেরকে মনে থাকবে। ফার্স্ট হচ্ছে আপনার এটা কি বাঙালি জাতিগোষ্ঠী বা এই অঞ্চলটা কিভাবে উদ্ভব হয়েছে। সেকেন্ড বলেছি বাংলার জনপদ নিয়ে প্রশ্ন হয় মাঝে মধ্যে।
এরপরে বলেছি হচ্ছে রাজা শশাঙ্ক সম্পর্কে প্রশ্ন হয় বা রাজা শশাঙ্কের সময়ের কেন্দ্রিক প্রশ্ন হয়, বাংলার মাৎসন্যায় কেন্দ্রিক প্রশ্ন হয়, এরপরে পাল বংশ এবং সেন বংশ থেকে প্রশ্ন হয়। তাহলে আমাদের সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ ছিল পাল বংশ, সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করেছি। এবং সেনরা কেন ইম্পর্টেন্ট, যেহেতু ওরা একটা এরার শেষ এবং এই উপমহাদেশে তথা বাংলায় নতুন একটা এরা, মুসলিমদের এরা, বখতিয়ার খিলজির বিজয়ের মাধ্যমে যেটা শুরু হয়েছিল, নতুন এরার গোড়াপত্তন হয়। সেই জন্য আমাদের সেন বংশের ইম্পর্টেন্ট, একটা প্রান্তিক, একটা টার্মিনাল, একটা এজ হিসেবে। পাশাপাশি বর্ণ প্রথা ইত্যাদি কিছু গুরুত্বপূর্ণ প্রথা যেগুলো সমাজে অনেক আলোচিত, আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে, কিন্তু তথাপি প্রায় 800 বছর ধরে এখনো যথেষ্ট শক্ত পোক্ত ভাবেই আসন গেড়ে আছে আমাদের উপমহাদেশে, আমাদের বাংলায়। এটা আছে আমাদের প্রাত্যহিক জীবনের জন্য। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এবং এটা বলেছি প্রাচীন যুগ থেকে সাধারণত একটা প্রশ্ন হতে পারে। আপনাদেরকে কনক্লুশন দিচ্ছি এইভাবে, আপনারা যদি আমাদের লেকচার শিটটা ফলো করেন, আজকের ক্লাস লেকচারটা ফলো করেন, এই গাইডলাইনটা ফলো করেন, প্রাচীন যুগ থেকে সম্ভাব্য যে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে, আমরা আশা করছি সেই প্রশ্নটা আপনি পাবেন। বা একাধিক প্রশ্ন যদি হয়, এই 6টা জায়গা থেকে যদি আপনি প্রশ্ন উত্তর খোঁজেন, তাহলে আপনি সেটা পাবেন। আমাদের যদি সুযোগ হয়, ইনশাল্লাহ নেক্সট ক্লাস যদি বাংলাদেশ অ্যাফেয়ার্স এর আমি নিই, তাহলে আপনাদের সাথে আমার পরবর্তী ক্লাসের আলোচনা থাকবে বাংলার মধ্যযুগের ইতিহাস। আমরা আজকে প্রাচীন যুগ শেষ করলাম। একটু খেয়াল করেন, বিশ্ববিদ্যালয়ে আমরা বাংলার প্রাচীন যুগ পড়েছি 1 বছর, মধ্যযুগ পড়েছি 1 বছর, আর আমরা এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টার একটা আলোচনায় প্রাচীন যুগ শেষ করতে হচ্ছে। সুতরাং আমাদের ইতিহাস হচ্ছে ডিটেলস এর ইতিহাস না। আমি শুরুতে আপনাদেরকে আমি মাঝখানে আলোচনায় আপনাদেরকে বলেছি, আমাদের ইতিহাস চর্চা হচ্ছে একটা বিশেষ কারণে, একটা বিশেষ স্বার্থ সিদ্ধির জন্য, বিসিএস এর বাধাকে ওভারকাম করার জন্য আমাদের হিস্ট্রি আলোচনা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক হিস্ট্রি। আমি আবারও বলছি, এটা হচ্ছে হিস্ট্রির একটা জেনারেল নলেজ, মনে রাখবেন, জেনারেল নলেজ অফ হিস্ট্রি, এটা আমরা আলোচনা করেছি। আমরা একই ধারাবাহিকতায় এরই আলোকে আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ বাংলার মধ্যযুগ নিয়ে আলোচনা করব। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। শুরুতে আমাদের কয়েক মিনিট লেট হয়েছিল, আনএক্সপেক্টেড বিহেভিয়ার অফ টেকনোলজি অ্যান্ড নেটওয়ার্ক। মাঝখানেও মিনিট 2-3 জন্য আমরা হারিয়ে গিয়েছিলাম, অন্ধকারে নিমজ্জিত হয়েছিলাম এখানকার ইলেকট্রিসিটি ফল করার কারণে। আপনাদের সবার প্রতি শুভেচ্ছা থাকলো, আপনারা সবাই ভালো থাকবেন। প্লিজ মার্চ ফরওয়ার্ডের ইউটিউব চ্যানেলে গিয়ে আমরা যে গাইডলাইন ইনফরমেশন শেয়ারিং দিয়েছি সেটা একটু দেখবেন। আমাদের শুরু ক্লাসের আলোচনাটা শুনবেন। আমাদের শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যারের একটা আলোচনা আছে নৈতিকতা মূল্যবোধ সুশাসনের উপর, প্রায় লাখ ভিউ হয়েছে, অসাধারণ একটা আলোচনা, সেটা শুনবেন। নিয়মিত আমাদের গ্রুপ এবং পেজের পোস্টগুলো একটু পড়বেন। ফোন দেওয়ার আপনাদের দরকারই হবে না, আমরা এখানে যথেষ্ট পোস্ট দিই, সেখানে আপনাদের জন্য যথেষ্ট ভালোভাবে এগুলো কেয়ার করা আছে। বিশেষ করে কেউ যদি কিছু না বুঝেন, তাহলে আমার ইনফরমেশন শেয়ারিং একটা সেশন গিয়েছে গত পরশুদিন, সেই সেশনটা আপনারা একটু প্লিজ একটু শুনবেন, একটু স্টাডি করবেন। আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সুস্থ নিরাপদ থাকবেন। মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে শুভেচ্ছা, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।